সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1218তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো চট্টগ্রামের ছেলে জিসানের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল স্কুল ছাত্রের সাথে পালিয়ে গেলেন 40 বছর বয়সী শিক্ষিকা। স্কুল ছাত্রের সাথে তার 40 বছর বয়সী শিক্ষিকা পালিয়ে গেলেন। এই কথাটা শুনে হয়তো আপনারা অনেকে হাসছেন এবং মনে মনে ভেবে নিচ্ছেন যে এটা অনেক নোংরা একটা গল্প হতে পারে। না ভাই, এটা মোটেও নোংরা কোনো গল্প না। এই গল্পটা হৃদয় বিদারক এক স্কুল পড়ুয়া ছাত্রের করুণ বাস্তব জীবনের গল্প। আমি আশা করব যে গল্পটা থেকে আমাদের সমাজে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা সতর্ক হবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই জিসানের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জিসানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিসান, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কারিগর, মানে ব্যবসায়ী বলা চলে। আমার বাবার আমাদের এলাকাতে একটা টেইলার্সের দোকান আছে। আমার বাবা পুরুষ মহিলার কাপড় সেলাই করে এবং দর্জির কাজ করে আমার বাবা, আমি দেখে আসছি, খুব ছোটোবেলা থেকে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না, কারণ আমার বাবা যেখানে দর্জির দোকান দিয়েছে ওইটা আমার বাবা নিজের কিনা জায়গা। ওই জায়গায় বসে আমার বাবা দর্জির কাজ করে এবং আমার বাবা খুব ভালো একজন টেইলার্স, যার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এলাকা এবং এলাকার বাইরে থেকেও মানুষরা আমার আব্বার কাছে কাপড় চোপড় নিয়ে আসে সেলাই করার জন্য। এমন করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে। আমার বাবা আমাকে বারবার বলেছিল যে মানুষ যখন বিপদে পড়ে তখন হাতের কাজগুলো মানুষের সবচেয়ে বড় সঙ্গী হয়ে দাঁড়ায়। মানুষের বিপদের মুহূর্তে হাতের কাজগুলো মানুষকে অনেকভাবে সাহায্য করে। তো এই জন্য আব্বু আমাকে সবসময় বলতো যে আমি যাতে আব্বুর সাথে থেকে এই টেইলার্সের কাজটা শিখি। কিন্তু আমার এটার প্রতি কোনোভাবেই কোনো আগ্রহ আসে নাই, মানে ভালো লাগে নাই। আব্বু আমাকে যতবার বলতো আমি এই কাজটা করতাম না এবং এটা থেকে আমি দূরেই থাকতাম। এমন করতে করতে আমার দিন রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার আম্মু আমাকে, মানে আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা করতাম কিন্তু পড়াশোনার প্রতি খুব ভালো ছিলাম না। এক পর্যায়ে আমি হাই স্কুলে পড়ি। আমি হাই স্কুলে যখন ক্লাস 8-এ পড়ি, ওই মুহূর্তে আমি পড়াশোনার প্রতি খুব বেশি, মানে অনেক বেশি অবহেলা করি। পড়াশোনা করি না, খুব বেশি দুষ্টমি করি এবং প্রতিদিন আমার নামে আমাদের পাড়াতেই বিচার আসতে থাকতো। এমন করতে করতে একদিন হলো কি, আমার খালা, মানে আমার আম্মার ছোটো বোন, আমার একটাই খালা, আমার খালা আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং বেড়াতে আসলে পরে মা তখন খালার কাছে খুব কান্নাকাটি করে যে আমাদের বড় ছেলে জিসানের জীবনটা নষ্ট হয়ে গেল। ও ঠিকমতো পড়াশোনাও করে না, এলাকার দুষ্ট ছেলেফেলেদের সাথে মিশে, এবং ওরে আমি আর মানুষ করতে পারলাম না। এরকম করে আমার আম্মু আমার খালার হাতে ধরে কান্নাকাটি করে। আমার খালা তখন আমার আম্মুকে বললো, একটা কাজ করি না আপু, নাইলে আমি জিসানকে আমার সাথে নিয়ে যাই। আমার খালার বাড়িতে আমার 2টা খালাতো বোন আছে, ওরা আমার সমবয়সী। আর আমার খালার বাড়ির সাথেই হচ্ছে হাই স্কুল আছে এবং আমার খালা বললো খালাদের বাড়িতে নাকি এক ম্যাডাম ভাড়া থাকে, মানে খালাম্মাদের বাড়িতে এক ম্যাডাম ভাড়া থাকে এবং তিনি নাকি অনেক ভালো একজন শিক্ষিকা। তো আমার মারে বললো যে আমি জিসানরে আমার বাড়িতে নিয়ে ভর্তি করাই, তাহলে ম্যাডাম যেহেতু আমাদের বাড়িতে আছে, আমার 2 মেয়ের সাথে আপনার ছেলেও যাবে পড়াশোনা করার জন্য এবং ওইখানে থাকলে খুব ভালো থাকবে, কারণ আপনাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে, এখন যাতায়াত করতেও সমস্যা। আর আরও বড় কথা হচ্ছে, জিসান এই এলাকার সব খারাপ ছেলেদের সাথে মিশে, এলাকার অনেক দুষ্ট ছেলেদের সাথে মিশে এবং এরকম ছেলেগুলোর সাথে মিশে মিশে ওর জীবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ওর যদি আমি সাথে করে নিয়ে যাই এবং আমি যদি ওর এলাকাতে নিয়ে পড়াশোনা করাই, তাহলে ও অনেক ভালো করতে পারবে। এরকম করে আমার খালা তখন আমার মাকে বলল এবং বলার পরে আমার আম্মা তখন আমার খালার প্রস্তাব মেনে নিল। আম্মা বলল যে তাহলে তো ভালোই হয়, ওর আব্বুর সাথে কথা বলি। আব্বুকে বলার পরে আব্বু তখন প্রথম দিকে রাজি হচ্ছিল না। আব্বু বলতেছিল ওই বাড়িতে গিয়ে পড়াশোনা করবে, ওনার নিজেরও 2টা মেয়ে আছে,
আবার ও কোন ঝামেলা করে বসে, আব্বু এটা চিন্তা করতেছিলাম। যেহেতু আমি ক্লাস 8-এ পড়লো, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় ছিলাম। আমার আব্বুও ঠিক এরকমই, আমার সেই বয়সে আমার মুখে দাড়ি গজায় ওই ক্লাস 8-এ পড়া অবস্থায়, এবং স্বাস্থ্যবান ছিলাম, লম্বা ছিলাম, দেখতে শুনতে অনেকটা বড় ছিলাম। পরে আমার আম্মা তখন বলল যে না, ও এরকম কিছু করবে না। আমি তো কোনো মেয়ের প্রতি ওর কোনো নেশা দেখি না, কোনো মেয়ের প্রতি কোনো আক্রোশ নাই, এবং এই পর্যন্ত স্কুলে পড়াশোনা করছে, কোনো মেয়ের কেলেঙ্কারি তো ওর আসে নাই, কোনো মেয়ের সাথে কোনো প্রেম ভালোবাসাও করে নাই বা কোনো মেয়েকে উত্তপ্তও করে নাই। তো আমার বোনের বাড়িতে গেলে কোনো সমস্যা হবে না, ওর তো খালা আছে, খালু আছে, এবং সবাই দেখাশোনা করবে। পরে আমার আব্বু আমার খালার সাথে কথাবার্তা বলে, এবং বলার পরে আমার খালা বলে না, এরকম কোনো সমস্যা হবে না, আমি তো আসিই বাড়িতে, এরকম কিছুই হবে না। দেন এরপরে আমার আব্বা আমাকে যাওয়ার জন্য অনুমতি দিল। তা আব্বু যখন অনুমতি দিল, আমার মাও বলল ঠিক আছে তাহলে তোর খালার বাড়িতে চলে যা, তাদের বাড়ির পাশে স্কুল আছে, এবং তাদের বাড়িতে এক ম্যাডাম নাকি ভাড়াও থাকে, ওই ম্যাডামের কাছে পড়াশোনা করতে পারবি। পরে একটা পর্যায়ে আমি তখন আমার আব্বু আম্মুর কথা মতো আমি আমার খালাম্মার বাড়িতে চলে আসি, এবং খালাম্মার বাড়িতে আসলে পরে আমার 2টা খালাতো বোন আছে, ওরা আমার সাথে প্রচণ্ড রকমের দুষ্টামি করে। ওদের বাড়িতে আসলাম মানে খুব বেশি দুষ্টামি করে, এবং এসে আমি ক্লাস 8-এ ভর্তি হই। তো ক্লাস 8-এ ভর্তি হওয়ার পরে আমার খালাম্মার বাড়িতে এক ম্যাডাম ভাড়া থাকে, ম্যাডামের নাম হচ্ছে লাভলি ম্যাডাম। তো ওই ম্যাডাম হচ্ছে খালাম্মার বাড়িতে ভাড়া থাকে, আমার খালাম্মার বাড়িতে, এবং ভাড়া থেকে তিনি ওই খালাম্মার বাড়ির পাশে যে স্কুল আছে ওখানে শিক্ষকতা করে, এবং আমার 2 খালাতো বোনকে ওই ম্যাডাম প্রাইভেট পড়ায়। তো ম্যাডাম যখন পড়ায় প্রতিদিন রাতের বেলায়, এবার খালাম্মা আমাকে স্কুলে ভর্তি করাই দিয়া বললো যে জিসান, তুইও তোর খালাতো বোনদের সাথে যা, গিয়ে ম্যাডামের কাছে প্রাইভেট পড়, ম্যাডামের কাছে প্রাইভেট পড়লে অনেক ভালো হবে, ম্যাডাম অনেক মেধাবী। এরকম করে আমার খালা তখন আমাকে বুঝাইলো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি নাইলে ম্যাডামের কাছে পড়বো। তখন আমি খালাকে বললাম যে ঠিক আছে, আমি ম্যাডামের কাছে পড়বো। এরপরে আমি তখন ওই ম্যাডামের কাছে সন্ধ্যার সময় যাইতাম, আমার 2 খালাতো বোনের সাথে আমিও ম্যাডামের সাথে পড়তাম। তো ম্যাডাম যেদিন আমাকে প্রথম দেখে ওই দিন বলে যে তুমি ক্লাস 8-এ পড়ো, বাট তোমাকে দেখলে মনে হয় যে তুমি মনে হয় ভার্সিটিতে পড়াশোনা করো, এত বড় হয়ে গেছো, তুমি কি ড্রপ দিছো? আমি বললাম না ম্যাডাম, আমি আসলে ড্রপ দিই নেই, কিন্তু আমার আসলে ছোটোবেলা থেকে আমাদের পরিবার, আমি আমার বাবার মতোই হয়েছি, মানে একটু বড় সড়ো সবাই। পরে ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা করলে অনেক ভালো করতে পারবা। তো ম্যাডাম আমাদেরকে পড়াইতো, আমারে এবং আমার 2 খালাতো বোন আছে, ওদেরকে ম্যাডাম পড়াইতো, ওদের সাথে যাইতাম আসতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ক্লাস 8 থেকে আমি তখন ক্লাস 9-এ উঠি খালাম্মাদের বাড়িতে, এবং 9-এ ওঠার পরে আমার রেজাল্ট অনেক ভালো হয়, মানে অবিশ্বাস্য রেজাল্ট করি আমি, যেটা আমার এলাকাতে আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারতাম না। এরকমভাবে আমার রুল নাম্বার তখন 14 হয়ে যায়। আমি যখন বাড়িতে পড়তাম সবসময় আমার রুল নাম্বার ছিল 40-এর পরে, 40-এর আগে কখনো রুল আসে নাই, বাট আমার রুল নাম্বার এবার 14। এটা শোনার পরে আমার আব্বা আম্মা, ইভেন আমার খালা, সবাই অত্যাধিক খুশি হয়, এবং আমার আব্বু এসে ম্যাডামকে নিজের হাতে বকশিস দিয়ে যায় যে ম্যাডাম আমাকে এত কষ্ট করে পড়ায়। এরপরে ম্যাডামের সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়, সবসময় ম্যাডাম আমাকে পড়াইতো, ম্যাডামের কাছে যাইতাম, তিনি আমার খুব যত্ন করতো, আমাকে অনেক আদর করতো। আমার 2 খালাতো বোন সহ আমার প্রতি ম্যাডামের এক অন্যরকম টান ভালোবাসা ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে ম্যাডাম জানি কেমন একটা আনমনা হয়ে বসে থাকে, মানে সবসময় একটা আনমনা হয়ে বসে থাকে, মন খারাপ হয়ে বসে থাকে। এবং আমার কাছে কেন জানি ম্যাডামকে দেখে মনে হলো যে ম্যাডামের বুকের ভিতর মনে হয় অনেক কষ্ট। তার কারণগুলোও বলি। মাঝে মাঝে হয় না যে সকল শিক্ষক শিক্ষিকারা ছুটিতে হচ্ছে আপনার এখানে সেখানে ঘুরতে যায় অথবা বাড়িতে যায়, কিন্তু ম্যাডাম কখনোই কোনো দিন বাড়িতে যেত না। আমি খালাম্মার বাড়িতে থাকা অবস্থায় আমি একটা ঈদ পালন করি, 2টা ঈদ আমি খালাম্মার বাড়িতে কাটাই, এবং এই 2টা ঈদে আমি দেখি যে ম্যাডাম কোথাও যায় নাই, ঘরের মধ্যেই বসে থাকে। ঈদের দিন সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকে, এবং ঈদের দিন বিকেলবেলা বড় জোরে হয়তো মাঠের এদিকে বা স্কুলের আশেপাশে একটু হাঁটতে যায়, এবং সবসময় ঘরের মধ্যেই বসে থাকে। আর আমার ওই ম্যাডাম দেখতেও না অসম্ভব রকমের সুন্দর ছিল। আমাদের স্কুলের অনেক শিক্ষকরাই ম্যাডামের প্রতি ক্রাশ ছিল, ম্যাডামকে পছন্দ করতো। বাট ম্যাডাম যথেষ্ট পর্দা করতো, এবং ভীষণ পর্দা করে স্কুলে যাইতো, পর্দা করে আসতো, মানে খুব ভালোভাবে জীবনযাপন করতো। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভিতর কেন জানি মনে হলো যে ম্যাডাম মনে হয় খুব কষ্টে আছে, ম্যাডামের ভিতর মনে হয় অনেক কষ্ট জমা আছে। এরকম করে এক কথায় 2 কথা হতে ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি একদিন ম্যাডামকে বলেই বসলাম যে ম্যাডাম, আমি তো আপনার কাছে প্রায় 1 বছরের মতো পড়াশোনা করতেছি, এবং আপনি আমাদের স্কুলের শিক্ষিকা। তো আমার ভিতরে কেমন জানি মনে হয় ম্যাডাম, মানে আপনি কি বিয়ে করেন নাই, এবং আপনি কি কোনো সন্তান নাই? মানে এই সন্তানের কথা বলার পরে না ম্যাডাম কান্না করে দিছে, মানে ওই চেয়ারের মধ্যে বসে কান্না করে দিতেছে। তেমন মামাতো বোন তখন আমার বলতেছে, জিসান ভাইয়া এত কথা বলার দরকার কি? ম্যাডামের ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে ম্যাডাম কান্নাকাটি করে, সো ম্যাডামকে ফ্যামিলির কথা জিজ্ঞেস করতে হবে না। এরকম করে আমার মানে খালাতো বোন আমারে বলে। আমি তখন বললাম, এটা কোনো কথা বললি?
ম্যাডামের মনে এত কষ্ট, তার কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করলে কি হয়। আমি একটু ম্যাডামের সাথে কথাবার্তা বলি, তোর এরকম বিরক্ত করতেছিস কেন? পরে ওরা আমারে বলে যে না, এরকমভাবে আপনি বললেন না। পরে আমি পড়তেছি, কিন্তু আমার মনের ভিতরে প্রশ্নটা থেকেই গেছে। আবার ম্যাডাম কিন্তু নিজে খাওয়া দাওয়া করতো, নিজে রান্নাবান্না করতো। তো আমি এই বাড়িতে আসার আগে ম্যাডাম আবার মানে আমি যখন এই বাড়িতে আসি নাই, ওই সময় ম্যাডাম নিজে বাজার সাজার করতো। আর আমি যখন এসেছি এরপর থেকে আমাকে দিয়ে বাজার সাজার করায়। কিন্তু একটা বিষয় আমি দেখে আসি, ম্যাডামের কাছে সবসময় চিঠি আসতো, মানে অলওয়েজই ম্যাডামের কাছে চিঠি আসতো এবং চিঠির মাধ্যমে ম্যাডাম হতো উত্তর দিত। মানে এরকম চিঠি আসতো, চিঠির মাধ্যমে উত্তর দিত। আর ম্যাডাম এই আমি আসার কয়েকদিন পরে চিঠি আসতো, মানে 4-5 দিন, এবং এরপরে ম্যাডাম একটা মোবাইল ফোন কেনে। এবং তখন ম্যাডাম ওই ফোনের মাধ্যমে কার সাথে জানি সারাদিন কথা বলে। না, আমি আসার পরে কিন্তু মোবাইল ফোন কিনে, এর আগে ম্যাডামের মোবাইল ফোন ছিল না। পরে সারাদিন কার সাথে জানি ফোনে কথা বলে, এরকম করে সময় কাটায়। এমন করতে করতে একদিন হলো কি ভাই, মানে বৃষ্টির দিন ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। তো আমার খালাম্মা করলো কি, পিঠা বানাইছে। পিঠা বানায় আমারে বললো, ম্যাডাম তো তাদের সামনের বিল্ডিংয়েই থাকতো, মানে সামনেই থাকতো। পরে আমার খালাম্মা বললো যে জিসান একটা কাজ কর, তোর ম্যাডামরে কয়টা পিঠা দিয়ে আয়, যেহেতু বৃষ্টি পড়তেছে, খেয়ে মজা পাবে। পরে আমি তখন পিঠাগুলো নিলাম এবং নেওয়ার পরে আমি দেখতেছি ম্যাডামের মানে কলিং বেল টিপতেছে অনেকক্ষণ ধরে, ম্যাডাম দরজা খোলে না। এবং অনেক পরে তখন দরজা খুলছে। দরজা খোলার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমি দেখি যে ম্যাডামের চোখ দুটো একদম লাল হয়ে আছে এবং উনি কান্না করতেছে, মানে খুব রকম কান্না করতেছে, দেখলেই বোঝা যায়। মানে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম, মানে আমার খালাম্মা আপনার জন্য পিঠা বানাইছে, তা বললো পিঠা আপনাকে দেওয়ার জন্য। পরে আমাকে বলে টেবিলে রেখে চলে যাও, এটা বলতেছে, এবং তখনও কান্না করতেছে। পরে আমি বললাম ম্যাডাম আমি কি একটু বসতে পারি? তো আমাকে বললে হ্যাঁ বসো। পরে বসছি, কার সাথে জানি ম্যাডাম কথা বলছে, মানে মোবাইলটার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। পরে আমি বললাম ম্যাডাম কিছু মনে করবেন না, আমি তো আপনার স্কুলের ছাত্র এবং আমার বয়সও কম। আমি সেদিন আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার কোনো সন্তানাদি আছে কিনা, আর সন্তানের কথা জিজ্ঞেস করতে আপনি কান্না করে দিয়েছেন। এখন আপনি কার সাথে জানি খুব বেশি কথা বলতেছেন, আপনি একলা একটা ঘরের ভিতরে এভাবে থাকেন, একটা মহিলা মানুষ, আপনার তো কত বিপদ আপদ হতে পারে। মানে আমাকে কি আসলেই বলা যায় যে আপনার ভিতরে সমস্যাটা কি, মানে আপনি কী ধরনের প্রবলেম ফেস করতেছেন বা কেন আপনি এরকমটা করতেছেন? পরে ম্যাডাম আমারে বললো যে দেখো জিসান, তুমি যেহেতু ক্লাস 9-এ পড়ো, তা তুমি তো অনেক বড় হয়েছ, তুমি সব কিছুই বুঝো, সমাজ, মানুষ, দেশ সব কিছুই তোমার বোঝা আছে। তো যেহেতু তুমি আমার সাথে এরকম করেই বলতেছো, আমি তোমাকে বলি, বাট আমি তোমাকে শুধু এইটুকুই বলবো যে আমারও একটা সংসার ছিল, আমারও 2টা ছেলে আর একটা মেয়ে সন্তান ছিল। আমি আমার সন্তানগুলোর মায়া ত্যাগ করে একটা অমানুষের ফাঁদে পড়ে আমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিই, এবং ডিভোর্সের পরে আমার হাজব্যান্ড আমাকে তার সন্তানগুলো আনতে দেয় নাই, এবং আমার হাজব্যান্ড তখন সেকেন্ড বিয়ে করে ফেলে। আমি তখন বললাম যে কী বলেন ম্যাডাম, মানে উনি সেকেন্ড বিয়ে করে ফেলে, মানে কেন করে, আপনি ওনাকে কেন ছেড়ে আসেন? পরে আমাকে বলে নাসির মাস্টার নামের একজন লোকের সাথে আমি মাস্টারি করতাম, একটা জায়গার ঠিকানা আমাকে দেয় ওই জায়গায়, এবং সেখানে ওই নাসির মাস্টারের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। তো ওই বেটা বিয়ে করে নাই, মানে উনি বিয়ে করে নাই, উনি মানে আনমেরিড ছিল। পরে ওনার সাথে আমি পরকীয় সম্পর্কে জড়াই, এবং তিনি আমাকে বললো যে তিনি আমাকে বিয়ে করবে। আমার হাজব্যান্ডের সাথে আমার শারীরিক সম্পর্ক বা মানসিকভাবে আমার হাজব্যান্ডের সাথে আমার ভালো সময় কাটতেছিল না। এই জন্যই তখন আমি ওই লোকটার ফাঁদে পা দিই, এবং পা দেওয়ার পরে তিনি আমাকে বললো যে তুমি তোমার মানে বাচ্চাদেরকে ছেড়ে দাও, মানে হাজব্যান্ডকে ছেড়ে দাও। পরে ওনার ফাঁদে পরে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে ছেড়ে আমি আমার হাজব্যান্ডকে তখন ডিভোর্স করে দিই। এবং ডিভোর্স করে দেওয়ার পরে এই নাসির মাস্টার আমাকে বিয়ের কথা বলে আমার জীবনটাকে নষ্ট করে। একটা পর্যায়ে এই নাসির মাস্টারের কাছ থেকে দূরে থাকার জন্য উনি আমাকে বিয়েও করে, এক পর্যায়ে আমাকে বিয়েও করে, কিন্তু উনি আমাকে বাড়িতে উঠায় না। বিয়ে করে আমাকে কোনো বাড়িতে উঠায় না, আজ উঠাবো কাল উঠাবো এরকম করে করে আমাকে ঘুরে দিতে আসে। একটা পর্যায়ে আমি ওনার উপরে রাগ করে সেখান থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে চলে আসি। তো এই লোকটা আমাকে এখনও ফোন দিয়ে মানে আমার সাথে জাস্ট উনি থাকতে চায়, কিন্তু আমাকে ঘরে উঠাতে চায় না, বউয়ের মর্যাদা দিতে চায় না। পরে আমি বললাম যে ম্যাডাম আপনি তো নিজেই বুঝেন, আপনি যেহেতু একজন স্কুলের শিক্ষিকা, তো আপনার মাথায় তো আল্লাহ অনেক বুদ্ধিশুদ্ধি দিয়েছে, আপনি নিজেই তো সব কিছু বোঝেন। তার মানে আপনি কি বুঝেন না যে লোকটা আপনাকে আসলেই ভালোবাসে না, আর তিনি আপনাকে জাস্ট ইউজ করতেছে, তিনি কখনোই আপনার সাথে সংসার করবে না। ম্যাডাম তখন খুব কান্নাকাটি করে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করতে করতে এরকমভাবে আমাকে বলে ঠিক আছে জিসান তুমি যাও। পরে আমি চলে আসি, এবং আসার পরে ওই রাতটা না আমি ঘুমাইতে পারি না, যে ম্যাডামের মনে এত কষ্ট, এত যন্ত্রণা, মানে এরকম করে আরও 2-3টা দিন কেটে যায়। মানে অলওয়েজই ম্যাডামের এই কষ্টগুলো দেখি। দেখার পরে আমি নিজ থেকে একদিন ম্যাডামকে প্রস্তাব করি যে ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বললে আপনি কি রাখবেন? পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে রাখবো, কি বলো? আমি বললাম ম্যাডাম আপনি কি আমাকে ওই জিসান মাস্টারের সাথে একটু কথা বলাই দিবেন, আমি একটু ওনার সাথে ফোনে কথা বলতে চাই।
ম্যাডাম তখন আমারে বলতেছে যে না না না, খবরদার ওনার সাথে ফোনে কথা বলা যাবে না, এবং ওনার কথা তুমি কিন্তু কাউকে জানাও না, তোমার খালা খালু বা আমাদের স্কুলের কাউকেই না। আমি বললাম না, আমি স্কুলের কাউকে জানাবো না, এবং এটা আমি সম্পূর্ণ নিজের মাঝেই রাখবো। কিন্তু আমার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি যদি একটু ওনার সাথে কথা বলতে পারতাম, তাহলে ম্যাডাম আপনার জন্য খুব উপকার হতো। পরে আমাকে বলে যে না, আমার জন্য কোনো উপকার হওয়ার দরকার নেই, আমার সাথে কোনো কথা বলতেও হবে না। এরকম করে আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি ম্যাডামকে খুব ভালো করেই ধরলাম যে ম্যাডাম, ঠিক আছে, না হয় ফোনেই কথা না বললাম, আপনি উনি যেখানে শিক্ষকতা করেন আমাকে সেই ঠিকানাটা একটু দেন, আমি একটু ওনার সাথে গিয়ে কথা বলি। ম্যাডাম আমাকে বলতেছে। পরে আমি বললাম যে আমি তখন বলার পরে ম্যাডাম আমারে বলে যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছ তাহলে তুমি যাও, তবে গিয়ে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। পরে এটা বলার পরে ম্যাডাম আমাকে ঠিকানা দিল। সেই ঠিকানা অনুসারে আমি কয়েকদিন পরে ওই নাসির মাস্টারের স্কুলে যাই, এবং স্কুলে যাওয়ার পরে নাসির মাস্টার স্যারের আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, আমার বয়সী তো ওখানে ছেলেমেয়েরা ছিল। পরে ওরা দেখা যায় নাসির মাস্টার এবং ইয়াং একজন মাস্টার, যথেষ্ট ইয়াং একজন শিক্ষক, এবং দেখতে শুনতেও যথেষ্ট সুদর্শন, অনেক হ্যান্ডসাম, অনেক গুড লুকিং। পরে আমি তখন স্যারের সাথে কথা বলি। অফিস রুমে আসার পর আমি স্যারকে বলি, স্যার আমি অমুক স্কুল থেকে আসছি, আমি অমুক স্কুলের ছাত্র, আমার নাম হচ্ছে জিসান। পরে আমাকে বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, এমন করে আমাকে বলে। তা আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে কিভাবে চিনে। আমি তখন বললাম যে স্যার আপনি আমাকে কীভাবে চিনেন? বলে আমি লাভলি ম্যাডামের কাছে তোমার কথা শুনেছি, তুমি অনেক ভালো ছেলে, ম্যাডামকে বাজার সাজার করে দাও, এবং ম্যাডামের সাথে তোমার অনেক গুড ভালো সম্পর্ক, সবই ঠিক আছে আমি জানি। পরে স্যার এত ভালো ছিল, এবং কথা বলতে বলতে তখন জোহরের আজান দিয়ে দেয়। আমারে বলে জিসান চলো আমরা মসজিদে গিয়ে নামাজটা শেষ করে আসি, এরপরে আমরা কথা বলবো। পরে আমি মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পরে উজু করে স্যারের সাথে নামাজ পড়লাম, এবং তিনি ইমামতি করলো ওই জমাতের, জোহরের নামাজের ইমামতি তিনি করলেন, ইমাম ছিলেন না, তিনি নিজে ইমামতি করলেন। এবং করার পরে নামাজ শেষ করে আমার নিয়ে মসজিদের বারান্দায় বসছে। বৈশা আমারে বলতেছে তুমি এত দূর থেকে কেন আসছো? ও কি তোমাকে পাঠাইছে আমার কাছে? আমি বললাম যে না, আসলে ম্যাডাম আমাকে পাঠায় নাই, আমি নিচ থেকে আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য। তো আমাকে বলে কী কথা বলতে চাও? ঠিক আছে বলো শুনি। পরে আমি বললাম স্যার কিছু মনে করেন না, আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো, আমি আপনাকে দেখলাম, আপনি নিজে নামাজ পড়াইলেন, এবং আপনার সাথে যত টাইম ধরে ছিলাম আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। কিন্তু স্যার আমি না একটা বিষয় বুঝতেছি না, যে আপনার মাইন্ড সেট আপ এত ভালো, আপনি এত ভালো মনের একজন মানুষ হয়ে কেন ম্যাডামকে এভাবে ঘোরাচ্ছেন, কেন ম্যাডামকে এভাবে কষ্ট দিচ্ছেন? তিনি তখন আমাকে বলে আমি তোমার ম্যাডামকে কষ্ট দিচ্ছি? এটা তোমারে কে বললো? যে আমি তোমার ম্যাডামকে কষ্ট দিচ্ছি? আমি বললাম যে না, ম্যাডাম আমারে বললো যে আপনি ম্যাডামকে কষ্ট দিচ্ছেন। বলে না, বরং তোমার ম্যাডাম আমাকে কষ্ট দিচ্ছে, তোমার ম্যাডাম আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তোমার ম্যাডামের কারণে আজ আমার সংসারটা ভাঙার পথে। আমি বললাম আপনার সংসার ভাঙার পথে এবং ওই মুহূর্তে স্যার তখন কান্না করে দেয়, কান্না করে দিয়ে চশমা খুলে চোখের পানিগুলো মুছতেছে। আমি তখন বললাম স্যার আপনি আমার কাছে বলেন কি হয়েছে, কেন কান্না করতেছেন? উনি বলতেছে আমার একটা সাজানো সুখের সংসার ছিল, আমি আমার ওয়াইফের সাথে অনেক ভালো ছিলাম, এবং আমার সাংসারিক জীবনটা খুব ভালোই কাটতেছিল। এরই মাঝে তোমার ওই লাভলি ম্যাডামের সাথে আমার সম্পর্ক হয়। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আমার সংসার আছে, ওনার হাজব্যান্ড ভালো না, ওনার হাজব্যান্ডের সাথে ওনার বনিবন্যা হয় না, সম্পর্ক ভালো না, এবং উনি আমার উপরে একটা সময় ঝুঁকে পড়ে, এবং আমিও শয়তানের প্রলোচনায় পড়ে এই ম্যাডামের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়াই, এবং জড়ানোর পরে একটা পর্যায়ে ম্যাডাম আমাকে বিয়ে করার জন্য প্রেশার দেয়, এবং প্রেশার ক্রিয়েট করার পরে আমি তখন ম্যাডামকে বিয়েও করি। এবং বিয়ে করার পরে সে আমাকে বলেছিল যে বিয়ের বিষয়টা আমার ওয়াইফকে জানাবে না, এবং একটা পর্যায়ে সে আমার ওয়াইফকে বিয়ের বিষয়টা জানিয়ে দেয়। আমি বললাম তারপর? বলে জানিয়ে দেওয়ার পরে আমি তারা আমার বাড়িতে পর্যন্ত তুলি। আমি বললাম কী বলেন, আপনি বাড়িতে নিয়ে যান? বলে হ্যাঁ। এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে আমার ছোট বউয়ের সাথে আমার বড় বউয়ের সাথে তো খারাপ সম্পর্ক করে আমি সব কিছু মেনে নিয়েছি। এরপরেও আমি তোমার ওই ম্যাডামকে 3 থেকে 4 বার ধরছি তার আগের হাজব্যান্ডের সাথে। আমি বললাম উনি না আগের হাজব্যান্ডের কাছ থেকে চলে আসছে? বলে হ্যাঁ চলে আসছে। এরপরেও আমার উপর রাগ করে ওই হাজব্যান্ডের সাথে কথা বলতে, এবং ওই হাজব্যান্ডের সাথে আমি তোমার ওই ম্যাডামকে 4 বার ধরছি। আমি কথাগুলো শুনে নিচের দিকে তাকিয়ে আসছি, আর আমি তখন বললাম যে স্যার ম্যাডাম আমাকে বললো যে আপনার নাকি এখনও বিয়েই করেন নাই, আপনার কি আনমেরিড? পরে আমারে বলে না রে বাবা, আমি বিয়ে করছি, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার ফ্যামিলিও আছে। তোমার ম্যাডাম অনেক চিটার, অনেক বাটপার। এই মহিলাটা শুধু আমি না, অনেকগুলো মানুষের জীবন নষ্ট করছে, অনেকগুলো মানুষের জীবন এই ম্যাডাম নষ্ট করছে। আমি ছাড়া আবার ওনার জন্য আরও 2 জন শিক্ষকের চাকরিয়ে চলে গেছে, 2 জন শিক্ষকের চাকরিয়ে চলে গেছে। ও খুব ডেয়ারিং একজন মহিলা। পরে আমি বললাম স্যার আমি না আপনার কথা কিছু বুঝতেছি না, ম্যাডাম আমাকে ম্যাডামের মতো বললো, কিন্তু আপনি আমাকে অন্যভাবে বোঝাচ্ছেন, আপনার কথার সাথে আমি ম্যাডামের কথার কোনো মিল পাচ্ছি না। উনি আমাকে বলে হ্যাঁ পাবাই না।
আমার কথার সাথে তোমার ম্যাডামের কথার কোনো মিল তুমি পাবা না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তোমার ম্যাডাম খুবই খারাপ একজন মহিলা। সে এমনভাবে বলবে, এমনভাবে মানে কথা বলবে যে তুমি তার কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হবা। তার কথাগুলো বিশ্বাস করতে তুমি বাধ্য হবা। সে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব চমৎকার করে মিথ্যা কথা বলতে পারে। আমি তখন বললাম, ঠিক আছে স্যার, আমি তো আপনার কথা শুনলাম এবং আপনার কথা শুনে সত্যিকার অর্থে আমার কাছে ভালোও লাগলো। তো আমাকে বলো, যদি পারো এই ম্যাডামটাকে কোনো না কোনোভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায় কিনা দেখো তোমাদের স্কুল থেকে। কারণ তুমি আমার কথা বিশ্বাস করবে না। তো পরে উনি আরও 2-3 জায়গায় ফোন দিল এবং আরও একটা শিক্ষক একইভাবে মানে কথা বললো যে ম্যাডাম খারাপ, ম্যাডাম সম্বন্ধে অনেক কথাবার্তা বলছে। তো বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, একটা কাজ করি স্যার, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। পরে আমি স্যারের নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু তখন ফোন ইউজ করতাম, মানে আমার কাছে কিন্তু মোবাইল ফোন আছে। আমার মানে খালাম্মার টাকা দেয়, আমার আম্মু টাকা দেয়, সবার কাছ থেকে টাকা ঢুকুন আমি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনি, বাটন সিস্টেম ফোন। পরে নাম্বারটা আমি ওখান থেকে নিয়ে নিই এবং নাম্বারটা নিয়ে নেওয়ার পরে আমি তখন যাই। ওইখানে যাওয়ার পরে মানে অলওয়েজ আমাকে এই জিসান মানে আপনার নাসির স্যার কল দিয়ে আমার সাথে কথাবার্তা বলে, জিসান তুমি ভালো আছো কিনা, তুমি কি করতেছো, তুমি ঠিক আছো কিনা, এরকম করে আমার সাথে মানে উনি অলওয়েজে কথাবার্তা বলে। এবং কথাবার্তা বলতে বলতে এই লোকটা এরকম একটা লোক, মানে আমি আপনাকে কি বলবো, এই নাসির স্যারের সাথে কোনো লোক যদি 5 মিনিট কথা বলে ওনার কথার ফাঁদে পড়ে যাবে। উনি এত মিষ্টি করে, এত আস্তে করে, এত স্লো করে, এত রোমান্টিক করে কথা বলে যে ওনার কথাগুলো মনে হয় চন্দ্র সূর্যের মতোই সত্য। মানে এমনভাবে উনি সাজিয়ে গুছিয়েও মিথ্যা কথা বলতে পারে। তো ওনার কথাগুলো বলতে বলতে আমি একরকম ওনার ফাঁদে পড়ে গেছি। বলতে কি, আসলে ওই বয়সটাই ফাঁদে পড়ার মতো একটা বয়স। ক্লাস 9-10 বা ক্লাস এসএসসি পরীক্ষাতে যে বাচ্চাগুলো থাকে, এরা মনে করে এরাই দুনিয়ার কিং, এরা মনে করে এটাই তাদের জীবন শেষ। ওইখান থেকে তারা নিজেদের শরীরে রক্ত অনেক গরম থাকে এবং আমার শরীরে রক্ত অনেক গরম হয়ে গেছে তখন। মানে আমার যে ম্যাডাম আমাকে ওইখানে পাঠাইছে বা ম্যাডামের সাপোর্ট নিয়ে আমি গিয়েছিলাম এবং সেখান থেকে আসার পরে আমি ম্যাডামের সাথে আর ভালো করে কথাই বলি না এবং ম্যাডামের উপরে আমার খুব একটা রাগ কাজ করে। আর এই মহিলাটা তো অনেক খারাপ। আমি তো ওনাকে ভালো মনে করছিলাম, আমি ভাবছিলাম উনি ভালো বা ওনাকে খুব ভালোই মনে করছিলাম, কিন্তু এই মহিলা তো আসলেই খারাপ। এই মহিলা তো ভালো না, এই মহিলার চরিত্রে সমস্যা আছে। না, যদি চরিত্র ভালো হবে তাহলে কি এরকম বাচ্চাগুলো রেখে এখানে চলে আসতে পারে? এরকম করে তখন এই সময়গুলো কাটতে আস্তে আস্তে করে একদিন আমার খালামুনি আমারে বলতেছে, মানে আমার খালাম্মা আমারে বলে যে তোরা তাড়াতাড়ি ম্যাডামের কাছে পড়াশোনা করে তোরা যদি ঠিকঠাক মতো এখান থেকে পড়াশোনাকে বের হইতে পারিস তাহলে ম্যাডামকে আমি বাড়ি থেকে বের করে দিব, এই ম্যাডামের একটু সমস্যা আছে। এইটা খোদ আমি যে খালাম্মার বাড়িতে থাকি ওই খালাম্মা আমার কথাটা বলছে যে ম্যাডামের একটু সমস্যা আছে। তার মানে আমি বুঝে গেছি যে ম্যাডাম অবশ্যই আমার খালুর দিকেও খারাপ নজর দিছে। যেহেতু আমার খালু টাকা পয়সাওয়ালা মানুষ, বড়লোকওয়ালা মানুষ, ওনার অনেক সয় সম্পত্তি, তো আমি বুঝে গেলাম যে অবশ্যই ম্যাডাম আমার খালুর দিকে খারাপ নজর দিছে। পরে আমার কাছে মনে হলো যে ম্যাডামকে তো আর ছাড়া যাবে না, এত বজ্জাত, এত খারাপ চরিত্রের মহিলা, ওনাকে আর ছাড়া যাবে না, ওনার উপরে একটা চরমভাবে প্রতিশোধ নিতে হবে। মানে নিজের মনের ভিতরে জাগলো যে চরমভাবে একটা প্রতিশোধ দিতে হবে, ওনাকে যেভাবেই পারি আমি ওনাকে প্রতিহত করব। এবং সেই হিসাবে আমি তখন এই নাসির মাস্টারের সাথে কথা বলতে থাকি। উনি আমাকে বলে, তুমি মানে যেভাবেই পারো ওর একটা কলঙ্ক করতে পারো কিনা দেখাও, কোনো না কোনোভাবে যদি ওর একটা কলঙ্ক বের করা যায় তবেই আমি ওকে সবার সামনে ওর মুখোশ উন্মোচন করে দিব। আগে যদি পারো আমার সংসারটা বাঁচাও। ও আমাকে বলতেছে আমি ওরে বিয়ে করছি, ও থানাতে আমার নামে মামলা দিবে এবং আমার সংসারটা ভেঙে দিবে। তুমি দেখো কোনো না কোনোভাবে ম্যাডামের সাথে খারাপ কোনো কিছু করে তাকে কলঙ্কিত করা যায় কিনা, তাকে কলঙ্কিত করে তাকে তোমরা ওই স্কুল থেকে বিতাড়িত করো বা এখান থেকে তোমরা ওনার বের করে দাও। আর তোমরা যে তোমার ওই বাসায় রাখছো সে কিন্তু তোমার খালুর 12টা বাজায় ছাড়বে, তোমার খালাম্মার সংসারটা ভেঙে দিবে। ওরে আমি খুব ভালো করেই চিনি, ওই খুব ডিয়ারিং টাইপের মহিলা। মানে তোমার খালুর সংসারটা ভেঙে দিবে, তোমার খালার সংসারটা ভেঙে দিবে। তোমরা যদি পারো তোমাদের বাসা থেকে ম্যাডামকে বের করে দাও। এই কথাগুলো আমাকে বুঝিয়ে শুনিয়ে নাসির মাস্টার বলতেছে। পরে আমি তারে বললাম যে স্যার ঠিক আছে, আপনি টেনশন করিয়েন না, আমি দেখি ম্যাডামের সাথে কী করতে পারি। তো 1 কথা 2 কথা 3 কথা বলতে বলতে আমি আস্তে আস্তে করে ম্যাডামের সাথে একটু ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করতেছি। তখন আমি ক্লাস 9-এর শেষের বর্ষে আছি, আমি ক্লাস 10-এ উঠবো ওই বয়সে। পরে আমি ম্যাডামের সাথে একটু একটু করে খুব বেশি ক্লোজ হয়ে যাচ্ছিলাম যে দেখি না আমার দিকে উনি খারাপ নজর দেয় কিনা। এবং ঠিকই ভাই, আমার যেরকম চিন্তা করছি সেরকমই ম্যাডাম মোটামুটি আমার দিকেও একটা খারাপ নজর দিয়ে বসছে। আমারে বলে তোমার জিন্স প্যান্ট পরলে তোমার এরকম লাগে, ওইরকম লাগে, তুমি নিচে কি শর্ট প্যান্ট পরো, বিভিন্ন ধরনের নোংরা কথাগুলো আমাকে বলে। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে আসলেই ম্যাডামের ক্যারেক্টারের সমস্যা আছে।
এই ম্যাডাম আসলেই খারাপ চরিত্রের ম্যাডাম। এবং এরপরে আমি তখন মানে ওই যে ম্যাডাম এই কথাগুলো বলতো, আমিও ক্লাস 10-এ পড়ি, আমি আমার দোষ স্বীকার করি, আমি অস্বীকার করি না। আমার নিজের ভিতরে তখন ম্যাডামকে নিয়ে একটা খারাপ ইচ্ছাশক্তি জাগে এবং আমিও তখন আস্তে আস্তে করে ম্যাডামকে বিভিন্নভাবে পটাতে ট্রাই করি, পটানোর চেষ্টা করি। এবং যেহেতু ম্যাডাম ওখানে একা থাকে, ম্যাডামের হাজব্যান্ড থাকে না, পরিবারের কোনো লোকজন থাকে না, আমি ম্যাডামকে বাজার করাই দিই, ম্যাডামের মানে সমস্ত কিছু আমি দেখাশোনা করি, ম্যাডামের জন্য বাজার থেকে এটা ওইটা নিয়ে আসি। এবং এরকম করতে করতে আমি একদিন ম্যাডামকে ঘুমের ওষুধ খাওয়াই দিই রাতের বেলায় ঘুমের ওষুধ খাওয়াই দিই এবং ঘুমের ওষুধ খাওয়িয়ে আমি আমার চাহিদা পূরণ করি। এবং এইটা করার পরে ম্যাডাম কিছুটা মানে শিক্ষিত মানুষ তো কিছুটা আন্দাজ করতে পারে এবং আন্দাজ করে পরে ম্যাডাম আমাকে 2-3 দিন পরে এই জিনিসটা বারবার জিজ্ঞেস করে। তো যেহেতু ম্যাডামের সাথে আমি ফ্রি আছি, আমার সাথে ম্যাডামের এটা হয় বা তিনি আমার সাথে একটু মোটামুটি খারাপ সম্পর্ক নিয়ে কথাবার্তা বলে, পরে আমি ম্যাডামকে বলে ফেলি। পরে ম্যাডাম আমাকে বলে যে তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াইলা কেন? আমাকে তো ঘুমের ওষুধ খাওয়ানোর প্রয়োজন ছিল না, আমার তো কিছুই নেই, আমার তো জীবনের নাই যৌবনও নাই, আমি তো একটা মরণ পথের যাত্রী, সো আমার সাথে এসব করলে আর সমস্যা কী? এবং এরপরে ম্যাডামের সাথে আমি অলওয়েজ এই সম্পর্কের সাথে মানে এই সম্পর্কে লিপ্ত হতাম এবং সম্পর্কে লিপ্ত হতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে ম্যাডাম একটা সময় নিজের ভিতরে খারাপ লাগা কাজ করতে শুরু করে। যেহেতু আমি তার ছাত্র, আমি তার সাথে মানে তার স্কুলে পড়াশোনা করি এবং আমার মানে আমাকে নিয়ে তার ভিতরে একটা খারাপ চিন্তাভাবনা জাগে যে না, আমার সাথে উনি আর এটা করবে না, উনি ওই মানে নাসির মাস্টারের কাছে চলে যাবে। ওই মুহূর্তে কিন্তু নাসির মাস্টারের সাথে আমার কথা হতো যে আমি নাসির মাস্টারকে বলতাম যে ম্যাডামের সাথে আমি আজকের রাতে ছিলাম, ওনার সাথে আমি এইটা করছি ওইটা করছি, এই কথাগুলো কিন্তু আমি নাসির মাস্টারকে বলতাম। এবং এই কথাগুলো আমি নাসির মাস্টারকে বলতে বলতে একটা সময় নাসির মাস্টার করলো কি, আমার এই কথাগুলো রেকর্ড করে ফেলে। মানে আমি কিন্তু তখন এটা জানতাম না, আমার এই কথাগুলো রেকর্ড করে ফেলে। এবং রেকর্ড করে ফেলার পরে যখনই আমার মানে লাভলি ম্যাডাম নাসির মাস্টারের বাড়িতে যায় যে ওনার স্ত্রীর অধিকার নেওয়ার জন্য, ওনাকে যাতে স্ত্রীর অধিকার দেওয়া হয়, উনি আর বাইরে থাকবে না, উনার হাজব্যান্ডের বাসায় থাকবে এবং উনি ওইখান থেকে চাকরিও ছেড়ে দেবে, মানে যেখানে শিক্ষকতা করে ওইখান থেকে চাকরিও ছেড়ে দিবে, এরকম কথাবার্তা চলতেছে, যদিও উনি ওখানে সেট হয়ে যেতে পারে। এবং যখন ওইখানে ওনাকে প্রেশার দেওয়া হয়, প্রেশার দিলে পরে উনি তখন করে কি, ওই যে আমার কথাগুলো রেকর্ড করে রাখে মানে নাসির মাস্টার, আমার কথাগুলো তখন তিনি করে কি ওনাদের স্কুলের যেই মানে ম্যানেজিং কমিটি আছে, মানে যিনি ম্যানেজিং কমিটির সভাপতি ওই স্কুলের, ওই সভাপতির কাছে তখন রেকর্ডটা পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দিয়া বলে যে আপনাদের লাভলি ম্যাডাম তার চরিত্র দেখেন, তার স্কুলের ছাত্রের সাথে সে এগুলো করছে। এগুলো বলার পরে এখানে আমাদের একটা সজীব স্যার বলে একজন স্যার আছে, আমাদের ওই ম্যানেজিং কমিটির সভাপতি সজীব স্যারকে বিষয়টা বলে এবং বলার পরে সজীব স্যার আমাকে ফোন দিয়া বলে যে জিসান, তুমি যতভাবেই পারো তুমি পালাও, তুমি এখান থেকে পালাও, তুমি স্কুলে আইসো না, কারণ তুমি যদি স্কুলে আসো তাহলে তোমাকে মেরে ফেলবে, তোমাকে বাঁচতে দিবে না। মানে শিক্ষকরা তোমার উপরে এত ক্ষিপ্ত যে তোমাকে মাইরে ফেলবে, যে তুমি এই কাজটা কিভাবে করলা জিসান, মানে লাভলি ম্যাডামের সাথে এরকমভাবে তুমি কেন করলা, এবং ইনি যে তোমার শিক্ষিকা ছিল। এইটা বলার পরে আমি তখন করলাম কি, মানে লাভলি ম্যাডাম আমারে ফোন দিছে, এই ঘটনা মাঝে ফোন দিয়ে আমাকে বলতেছে জিসান তুমি কোথায় আসো? আমি বললাম ম্যাডাম আমি তো এমক। বলে তুমি ওই জায়গায় আসো, আমাকে একটা ঠিকানা দেয়। এবার তো আমি ভয়ে মানে আমি তো স্কুলেও যেতে পারবো না, স্কুলে গেলে আমাকে মারবে এবং লাভলি ম্যাডামের কাছে গেলেও তিনি আবার আমাকে মারে কি না, কারণ আমি তো নাসির মাস্টারের কাছে সব কিছু বলে দিয়েছি। পরে আমি বললাম যে না ম্যাডাম আমি যাব না। পরে আমাকে বলে জিসান তুমি আসো, আমার সন্তানের কসম দিয়ে বলতেছি আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি একটা বাসায় আসছি, ওইটা আমাদের আমার মানে ফ্যামিলি মেম্বারদের বাসা, তুমি এখানে আসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। পরে আমি চিন্তা করতেছি উনি যেহেতু বাচ্চার কসম কাটছে তাইলে মনে হয় আমার মারবে না, এরকম একটা মানে ইচ্ছা তখন, মানে এরকম একটা কনফিডেন্স তখন নিজের মাঝে জাগছে। এবং ওই কনফিডেন্স থেকে আমি তখন ম্যাডামকে বললাম যে ঠিক আছে তাইলে আমি আসবো। এবং ওই দিন রাতের বেলায় আমি তখন ম্যাডামের সাথে দেখা করার জন্য ম্যাডামের আত্মীয়র বাড়িতে যাই এবং ম্যাডামের আত্মীয়র বাড়িতে আমি ম্যাডামের সাথে দেখা করতে যাই। আর এদিক দিয়ে পুরো এলাকাতে রটে গেছে আমি ম্যাডামকে নিয়ে পালাই গেছি। আমাদের পুরো এলাকাতে মানে যত শিক্ষক শিক্ষিকা আছে বা যত মানুষ আছে, এই পুরো স্কুলের আশেপাশে পুরোটা এলাকা হয়ে যায় যে আমি ম্যাডামকে নিয়ে পালাই গেছি। ভাই কী পরিমাণের কথাবার্তা যে তখন বলতো, এগুলো আসলে বলে বোঝানো যাবে না। এরপরে আমি তখন ম্যাডামের সাথে ম্যাডামের আত্মীয় বাড়িতে দেখা করি এবং দেখা করার মানে ম্যাডাম চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম ম্যাডাম কেন কান্না করেন? বলে তোমার আমি নিজের মানুষ মনে করে আমার মনের কথাগুলো আমি তোমার কাছে বলছি, তুমি কিভাবে পারলা এই কথাগুলো নাসির মাস্টারকে বলতে? তুমি কিভাবে পারলা?
আমি তখন বললাম যে ম্যাডাম নাসির মাস্টার তো আমাকে এটা এটা বলছে। পরে আমাকে বলে তোমাকে বলছে নাসির মাস্টার বিয়ে করছে, এটা পুরাই মিথ্যে কথা। ও আসলে বিয়ে করে নাই, ওর যে সন্তান আছে এটাও মিথ্যে। ও মূলত তোমাকে দিয়ে আমাকে একটা কলঙ্ক রটাই দিছে। আমি স্কুলে গেছি ওকে ধরার জন্য, ওই স্কুলে আমার সামনে কোরআন শরীফ আনছে। কোরআন শরীফ এনে আমাকে বলে তুই কোরআন শরীফে হাত দিয়া বল তোর ছাত্র জিসানের সাথে তুই কোনো কিছু করিস নাই, এবং সে আমাকে রেকর্ডিংগুলো শোনায়, তোমার রেকর্ডগুলো। আমি তোমার রেকর্ডগুলো অস্বীকার করি যে না আমি এই ধরনের কোনো কিছুই করি নাই। পরে সে আমার সামনে কোরআন শরীফ এনে দেয়, আমাকে কোরআনে হাত দিয়ে বলতে বলে। আমি আর পরে কোরআনে হাত দিইনি, এবং কোরআনে হাত না দেওয়ার পরে ও আমাকে বলে আমাকে সবাই বলছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি আত্মহত্যা করতাম শুধু তোমাকে ডেকে আনছি এটা বলার জন্য যে তুমি শেষমেশ আমার জীবনের কেন এত বড় ক্ষতির কারণ হলো। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি তোমাকে আজকে 1-2 বছরের মতো পড়াইতে আসি, আমি কোনোদিন তোমার কাছ থেকে একটা টাকাও নেই। তোমার আমি ফ্রিতে পড়াইতে আসি, তোমার খালাতো বোনগুলোকে আমি ফ্রিতে পড়াইছি, এবং আমি সেই স্কুলের একজন শিক্ষিকা, কোনো শিক্ষকের সাথে পর্যন্ত আমি খারাপ কোনো সম্পর্কে জড়াই নেই। বাট যাই হোক, যেভাবেই হোক, যে করেই হোক, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, কিন্তু তুমি এটা কিভাবে করলা? পরে আমি ম্যাডামের সাথে কান্না করি যে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আসলে আমিও নিজেই বিষয়টা বুঝতে পারি নাই যে এইটা আসলে এরকম হবে। পরে ম্যাডামের ওই আত্মীয়র বাসায় রাতে আমি ম্যাডামের সাথে ছিলাম, এবং রাতে ম্যাডামের সাথে ছিলাম, এবং সকালবেলা আমাদের বাড়িও পর্যন্ত ঘটনাটা ছড়িয়ে গেছে। আমি ম্যাডামের সাথে পালাই গেছি, এবং ম্যাডাম আমার সাথে পালাই গেছে। ম্যাডাম যেখানে শিক্ষকতা করতো ওই এলাকা তো হয়েছে, ইভেন আমাদের বাড়ি ঘরেও এটা সবাই জানাজানি হয়ে গেছে যে আমি রাতের বেলায় ম্যাডামকে নিয়ে পালাই গেছি। পরে আমি আর বাড়িতেও ফিরে যেতে পারি না, এখানেও থাকতে পারি না, মানে খুব মর্মান্তিক একটা অবস্থার মধ্যে আমি তখন পড়ে যাই। ম্যাডামের ওই আত্মীয়র বাসায় থাকতেছি। এইভাবে কয়েকদিন থাকার পরেই ম্যাডাম আমাকে বলতেছে যে এখানে তো থাকা যাবে না, এখানে কতদিন ধরে থাকবো, এখন এখানে একটা সমস্যা হতে পারে, একটা কাজ করি আমরা তখন বাসাটা চেঞ্জ করি। এইটা বলার পরে ম্যাডাম তখন নতুন একটা বাসা নেয়, মানে চট্টগ্রামের মধ্যে নতুন একটা বাসা নেয়, এবং বাসা নেওয়ার পরে আমি অলওয়েজে ম্যাডামের সাথে থাকতেছি, ওনার সাথে বিভিন্ন সম্পর্কে জড়াইতেছি। এবং এরকম করতে করতে ম্যাডাম আমাকে বলে যে জিসান তুমি আমার সাথে যেভাবে থাকতেছো এটা শরীয়ত বিরোধী কাজ, আমার নিজের কাছেও খারাপ লাগে। তো আমি তো ওই মানে আপনার নাসির মাস্টারকে তালাক দিয়ে দিছি, আমি ওনাকেও ছেড়ে দিছি, এখন তুমি কি আমাকে বিয়ে করবা? উনি ডাইরেক্ট আমাকে প্রস্তাব দিল। ওনার বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি, এবং আমারও তখন ওনাকে অনেক ভালো লাগে, মানে সত্যি কথা বলতে আমার নিজেরও অনেক ভালো লাগে। এবং আমি তখন ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে ম্যাডাম, আপনার জীবনে যে কলঙ্ক মাখছে সেই কলঙ্ক তো একই আমার জীবনেও মাখছে। আমার এসএসসি পরীক্ষা ছিল সামনে, আমি তো আমার পরীক্ষাটাও দিতে পারলাম না, আমার পরীক্ষাটা দেওয়াও শেষ, আমার শিক্ষা জীবনও শেষ। তো ঠিক আছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। এবার ম্যাডাম নিজেও আমাকে প্রস্তাব দিল, আমি ওনার প্রস্তাবে হ্যাঁ বলে দিলাম। এরপরে ম্যাডাম তখন ওইখানেরই একটা কাজের মাধ্যমে আপনার মাত্র 2 লক্ষ টাকা কাবিনে তখন আমাকে ম্যাডাম বিয়ে করে। আমাকে তখন ম্যাডাম বিয়ে করে, এবং বিয়ে করার পরে আমি ম্যাডামের সাথেই থাকতেছি। উনি তখন কোনো চাকরিও করে না, কোনো কিছুই করে না, ওনার জমানো কিছু টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে আমি তখন ওইখানে থাকতেছি। এরই মাঝে আমার পরিবারের কাছে এই খবর কীভাবে জানি চলে যায় যে আমি ম্যাডামকে বিয়ে করে ফেলছি। আমার আব্বা আমাকে ডিরেক্টলি বলে আমার মাকে যে এই ছেলে যদি কোনোদিন আমার পরিবারে আসে আমি ওকে 1 কোপ দিয়ে 2 টুকরা করে গাঙে বাসায় দিব। আমার জিসান নামের কোনো সন্তান নাই, আমার 2টাই ছেলে। আমার একটা প্রতিবন্ধী ছেলে, আমার ছোটো ভাইটা প্রতিবন্ধী, যে একটা প্রতিবন্ধী ছেলে, আর আমার একটা মেয়ে, আমার কোনো ছেলে নাই। এবং এই ছেলে যাতে কোনো দিন আমার বাড়ির আশেপাশে না আসে, ও যদি কখনোই আমার বাড়ির আশেপাশে আসে আমি কিন্তু ওকে জিন্দা মেরে ফেলবো, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। এবং এই সব কথাবার্তা আমার আম্মুর কাছে আমার আব্বু বলতেছে, মানে খুব আম্মুকে ধমকাইতেছে যে ওরা আমি মেরে ফেলবো, ওরে আমি বাঁচতে দিব না, ওর মতো মানে কুলাঙ্গার সন্তান আমার প্রয়োজন নাই, ও যাতে কোনোদিন আমার বাড়িতে না আসে, আমি ওর চেহারাও দেখতে চাই না। আমি তখন বাড়িতে যেতে পারি না, বাসা থেকে বের হইতে পারি না, মানে কাউকে মুখ দেখাইতে পারি না। আমি সারাক্ষণে বাসায় বসে বসে কান্নাকাটি করি, সারাক্ষণে বাসায় বসে থাকি, বসে বসে কান্নাকাটি করি। ম্যাডাম আমাকে বোঝায় জিসান কান্না করো না, এখন কান্না করলেই তো আর সব কিছু সমাধা হয়ে যাবে না, তোমাকে তো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবং ঠান্ডা মাথায় চিন্তা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তা কান্নাকাটি করো না, মানে আমাকে বুঝাইতেছে। বাট আমি কোনোভাবেই না কান্না থামাইতে পারতেছি না, কোনোভাবেই নিজের কান্না থামাইতে পারতেছি না, মানে প্রচণ্ড রকমের কান্না করতেছি। ম্যাডাম আমাকে বলতেছে এইভাবে কান্না করলে তুমি অসুস্থ হয়ে যাবা, এইভাবে যদি কান্নাকাটি করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি কান্নাকাটি করো না। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় আমার নিজের জীবনটা নিয়ে জুয়া খেলে ফেলছি, মানে আমার নিজের জীবনটা নিয়ে আমি জুয়া খেলছি। মানে আমার আর তো কোনো কিছুই বাকি নেই, আমার তো সব কিছুই শেষ হয়ে গেল। আমি বাসা থেকে বের হইলে কারোর সামনে পড়লে তা সবাই আমার এই কথাটাই জিজ্ঞেস করবে যে তুই নাকি তোর ম্যাডাম রিনিয়া পালাইছিস, তোর ম্যাডামকে বিয়ে করে ফেলছিস। এরপরে তো আমি আর কারোর সামনে গিয়ে নিজের মুখটা দেখাতে পারবো না, কারোর সামনে গিয়ে আমি একটু কথাও বলতে পারবো না। মানে লজ্জায় তখন নিজের মাথায় নিজে মানে মাটিতে ফালাই দিছি, যেটা আমার সাথে কি হলো এবং কেন হলো, কি কারণে হলো, আমি আর কত সহ্য করব।
কান্নাকাটি করি, মন খারাপ করি, কোনোভাবেই নিজের মনকেও সান্ত্বনা দিতে পারি না, এদিক সেদিক তাকায় থাকি। এবার এইভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়। এরই মাঝে ম্যাডাম কিন্তু বেবি কনসেপ্ট করে, প্রথমবার বেবি কনসেপ্ট করে। এবং পরে আমি বলছি যে আমি বেবি নিব না, আমার লজ্জা লাগে, আপনি প্লিজ বাচ্চা নষ্ট করেন। এবং প্রথম বেবিটা উনি নষ্ট করে ফেলে। এরপরে আর বাড়িতে যাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি, অনেকভাবে ট্রাই করি পরিবারে ঢোকার জন্য, আমার আব্বার কাছে যাওয়ার জন্য, আব্বার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমি সব কিছু ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক করার জন্য চেষ্টা করি। কিন্তু আমার আব্বা আমাকে আর গ্রহণ করে না। আমার আব্বা ডিরেক্টলি বলে আমি পরিবারের মধ্যে গেলে আব্বু আমাকে মেরেই ফেলবে, আমাকে ওই পরিবারে আমার আব্বু থাকতে দিবে না, ডিরেক্টলি আমাকে মানা করে দিছে। এবং আমি তখন আর যেতে পারি না। পরে এমন করে কাটতে কাটতে ম্যাডাম একদিন আমাকে বললো, জিসান তোমাকে তো দেখলে আসলে মনে হয় না যে তুমি ক্লাস 9-10-এ পড়ো, বাট তুমি তো অনেক বড় হয়ে গেছো, একটা কাজ করি, তোমার জন্ম নিবন্ধনের কাগজটা কোনোভাবে আনা যাবে, এটার মধ্যে বয়সটা বাড়াইয়া তোমার পাসপোর্ট করে বিদেশ পাঠিয়ে দিই। এই কথা ম্যাডাম আমারে বলতেছে। আমি তখন বললাম যে ম্যাডাম আমি বিদেশ যাব, তা কিভাবে যাব? পরে আমাকে বলা আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি তোমাকে ইতালি পাঠাইতে পারবো সে সময়। পরে আমি বললাম যে ইতালি? বলে হ্যাঁ ইতালি, এবং ইতালিতে গেলে তুমি অনেক ভালো করতে পারবা, আমার এক বান্ধবী থাকে ওইখানে, ওর ছেলে হিসাবে তোমার নিয়ে যাবে, এরকমভাবে আমি যদি পাসপোর্ট তৈরি করতে পারি তোমার ওই ইয়েটিয়া দিয়া। পরে তখন ম্যাডাম করলো কি, ওই ম্যাডামের ওই বান্ধবী ইতালিতে থাকতো, ওনার সাথে কীভাবে জানি ফোনে কথাবার্তা বলে, এবং বলার পরে তখন ম্যাডাম আমার পাসপোর্ট করে। এবং ওই পাসপোর্টে ওই যে ম্যাডাম আছে, ওনার যেই ইয়া আছে ইতালি থাকে, ওই ইতালির ওনার সহযোগিতায় ওনার পরিচয়ে তখন আমার পাসপোর্টটা করা হয়। ওনার ওনাকে মা বানিয়ে, ওনার হাজব্যান্ডকে বাবা বানিয়ে এইভাবে তখন আমার পাসপোর্ট তৈরি করে। এবং পাসপোর্ট তৈরি করে স্পন্সর বিষয় ওই সময় নেওয়া যেত, বাট এখন আর এভাবে নেওয়া যায় না মানুষ। ওই সময়তে এভাবে সন্তান বানিয়ে যে কোনো দেশ থেকে নিয়ে আসা যাইতো। পরে আমাকে তখন ওনারা ছেলে বানায়, এবং বানানোর পরে এরই মাঝে তখন অনেক মাস পরে তখন ম্যাডামের বান্ধবী আর ম্যাডামের হাজব্যান্ড তখন বাংলাদেশে আসে। আসার পর ওনারা আমাকে অ্যাম্বাসিতে নিয়ে যায়, সব কিছু ওনারা ঠিকঠাক করে ডকুমেন্ট ঠিকঠাক করে এনারা ওনাদের সাথে আমাকে তখন নিয়ে যায় ইতালিতে। এবং ইতালিতে যাওয়ার সময় ম্যাডাম দ্বিতীয়বারের মতো আবারও প্রেগনেন্ট হয়। এবং দ্বিতীয়বারের মতো যখন বাচ্চা কনসেপ্ট করে, আমি তখন বলছি যে এবারে বাচ্চাটা নষ্ট করে না লাভলি, এবারে বাচ্চাটা আমি রাখবো, যেহেতু আমি ইতালিতে যাচ্ছি, আমি তোমাকে ওইখানে নিয়ে যাব, আমরা দুজন ওইখানে একসাথে থাকবো, আর তুমি এবারে বাচ্চাটা কিন্তু নষ্ট করবা না। আমি নিজে ওকে বাচ্চা নষ্ট করার জন্য নিষেধ করি। এবং এরপর আমি ইতালিতে চলে যাই, এবং ইতালিতে দীর্ঘ মাস থাকার পরে আমি জানতে পারি যে আমার একটা মেয়ে সন্তান হয়। আমি কিন্তু তখন শুধুমাত্র লাভলির সাথে কথা বলতাম, আমার আব্বা আম্মা বা পরিবারের অন্য কারোর সাথে আমি কথা বলতাম না। আমি যে ইতালিতে যাই এইটাও আমি কিন্তু আমার আব্বা আম্মার সাথে কথা বলি নাই, আমার আব্বা আম্মাকে জানাই নাই। পরে আমার একটা মেয়ে সন্তান হয়। তা আমার যখন একটা মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান হলে পরে আমি ইতালিতে থাকা অবস্থায় অত্যাধিক খুশি হই। এবং সেখানে একটা বাঙালি মসজিদে আমি তখন মিলাদও পড়াই আমার মেয়ের জন্য। আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, আমি মিলাদ পড়াই, এবং এরকম করে আস্তে আস্তে করে আমার মেয়েটা বড় হচ্ছে। আমি একটানা প্রায় 6 বছরের মতো ইতালিতে ছিলাম, 6 বছর ইতালি থাকি। এবং 6 বছর থাকার পরে খুব কষ্ট করে আমার ডকুমেন্টগুলো মোটামুটি একটুভাবে আমার ডকুমেন্টগুলো একটু করে আমার ডকুমেন্টগুলো হয়। আমার ডকুমেন্টগুলো হয়ে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি দেশে আসব। 6 বছর পর আমি তখন পুনরায় ইতালি থেকে আবারও দেশে আসি। এবং দেশে আসার পর আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে যায়। এবং ইতালি থেকে আসার পরে ম্যাডামও আমার সাথে খুব ভালোভাবে সম্পর্ক করে, এবং লাভলি আমার সাথে খুব ভালো করে থাকে। পরে আমার লাভলি নিজেই বলতেছে যে এরই মাঝে কিন্তু আমার পরিবার আমার সাথে যোগাযোগ করছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ইতালিতে থাকা অবস্থা আমার আম্মা কেমনে আমার নাম্বার ম্যানেজ করছে। আমি আমার ওই খালাতো বন্ধুদের সাথে কথা বলতাম, তো ওদের কাছ থেকে আমার ফোন নাম্বার ম্যানেজ করে, এবং আম্মুর সাথে আমি সবসময় কথা বলি। এবং ইতালি থেকে আসার পরে যখন শহরে আসি আমার ওয়াইফের কাছে, পরে আমার মা আমাকে বারবার ফোন দিত যে জিসান বাড়িতে আয়, একটু আয়, আম্মু তোরে দেখি, আমার অনেক খারাপ লাগতেছে, আমি তোরে দেখবো। পরে আমি লাভলিরে বললাম যে তুমি কি বলো, আম্মু তো আমাকে বাড়ি যেতে বলতেছে। ও আমারে বলে অবশ্যই যাবা, তোমার মায়ের সন্তান, তুমি তোমার মায়ের কাছে যাবা না? আমি বললাম যে আবার আম্মু গেলে কি করে না করে আমি তো বুঝি না। পরে বলে কিছু করবো না, তুমি যাও। পরে আমি বাড়িতে গেছি, এই প্রথম আমি আজকে বহু বছর পরে বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পরে ওই সময় আর ওই কথা কারো মনে নেই যে আমি ম্যাডামের সাথে পালাই গেছি, বা ম্যাডামকে আমি বিয়ে করে ফেলছি, ম্যাডামের সাথে আমি থাকতেছি। এই সমস্ত কথাগুলো কারো কাছে মনে নেই, কেউরই মনে নেই। আবার তারা এই কথাগুলো আমাকে বলতেছে না, আমাকে এই কথাগুলো বলে না। পরে বাড়িতে কয়েকদিন ধরে ছিলাম, আম্মুর সাথে কথাবার্তা বললাম, সব কিছু ঠিকঠাক হলো। এবং এমন করে থাকতে থাকতে আবার আমি এখানেও থাকি ওইখানেও থাকি। পরে আমি আমার মারে বলি যে মা লাভলিরে বাড়িতে নিয়ে আসি, কারণ আমার তো একটা মেয়ে আছে, আমার মেয়েটা তো বড় হইতে আছে, এখন তুমি কি বলো? আমার আম্মা তখন আমারে বলতেছে এটা তুই কেমন করে বললি, এখন আমি মহিলারা বাড়িতে আনবো, পরে আমার মান সম্মান থাকবে না, সবাই আমাকে এরকম এরকম কথা বলবে, এটা কি মেনে নেওয়ার মতো কথা, এটা কি মেনে নেওয়া যায়?
তা একটা কাজ করি, এভাবে না করে উনি যেখানে আছে সেখানেই থাকুক, তুই বাড়িতে আসবি, মাঝে মাঝে যাবে আসবে, এভাবে থাকবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন লাভলিরে যখন বললাম, লাভলি আমার আম্মা বলতেছে মাঝে মাঝে আমাদের বাড়িতে এসেও তুমি 1-2 দিন থাকো, আমার আম্মুর সাথেও কয়েকটা দিন থাকো, এরকম করে থাকলে তোমার ভালো লাগবে। লাভলি তখন ডিরেক্টলি আমাকে বলতেছে যে না, আমি এইভাবে তোমাদের বাসায় যাব না, এইভাবে তোমার আম্মু ডাকলেই পরে আমি তোমাদের ওখানে যাব না, এইভাবে গেলে পরে আমার সমস্যা হবে। আমি তখন বললাম, এটা তুমি কী ধরনের কথা বললা, তোমার সমস্যা হবে? সমস্যা হবে কেন? তুমি কি আমাদের বাসায় আসবে না, আমার আম্মুর সাথে থাকবে না? ও আসলে ওভাবে আসতে রাজি হয় না। তো আসতে রাজি হয় না, পরে আমি এখান থেকে আমি আবার কয়েকদিন থাকি, থেকে আমি তখন ওইখান থেকে আবারও পুনরায় ইতালিতে আবারও চলে যাই। এবং ইতালিতে আবার যাওয়ার পরে আমি ওখানে থাকতেছি। এবার আমি অলওয়েজ আমার আম্মুর সাথে কথা বলি, আমার ওয়াইফের সাথে কথা বলি। এরকম করে আম্মুর সাথে কথা বলতে 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 একটা পর্যায়ে আম্মু আমার একটা প্রস্তাব দিয়ে বসছে। এইটা যে আম্মু আমাকে একটা মেয়ের ছবি পাঠায়। তখন আমি ইমো চালাইতাম, ফোনে ইমো চালাই। ইমোতে আমাকে একটা মেয়ের ছবি পাঠায়। পাঠানোর পরে এই মেয়েটার প্রতি আমার কিন্তু কোনো আকৃষ্ট ছিলাম না, এমনি আম্মু ছবিটা পাঠায়। পাঠানোর পরে ছবিটা দেখি এবং মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, নাম ছিল শাকিলা জাহান। খুবই সুন্দর, মানে অপরূপা সুন্দর একটা মেয়ে। পরে আমি বললাম যে মা, এটাকে আমি মনে করছিলাম যে আমার ছোটো বাইরে মনে হয় বিয়ে করাবে, এই জন্য মনে হয় আমি আমার জন্য ছবিটা পাঠাইছে। পরে আমি আমার আম্মুরে বলি যে আম্মু, এত সুন্দর মেয়ে, ওই কি আমার ছোটো ভাইয়ের কাছে বিয়ে বসবে? আমার ছোটো ভাই না প্রতিবন্ধী। পরে আমার মা আমার বলে, আমি কি তোর ছোটো ভাইয়ের জন্য মেয়েটারে পছন্দ করছি? আমি তো তোর জন্য পছন্দ করছি। আমার আম্মা আমাকে এইভাবেই বলে। আমি তখন বললাম যে মা, তুমি এটা কীভাবে বললা এই কথা? তুমি কি জানো না আমি বিয়ে করছি, আমার সন্তান আছে, এরপরেও তুমি আমাকে এটা কথা বলতেছ? মা তখন আমারে বলে, বাবারে, তোর জীবনটা এরকম করে নষ্ট হয়ে যাবে আমি এটা কখনোই স্বপ্নে চিন্তা করতে পারি নাই। তুই আমার বড় ছেলে, তুই জীবনটা কীভাবে কী করলি? একটা লোকের 2টা বউ থাকতেই পারে, তুই ওই মেয়েটারে তুই বিয়ে কর, শাকিলা জাহানরে তুই বিয়ে কর। আমি বললাম যে না মা, খবরদার তুমি এই ধরনের কথা আমারে বইলো না, এটা আমি কোনোদিনও করতে পারবো না। কারণ আমি লাভলির টাকায়, লাভলি আমাকে ইতালিতে আনছে, আজ আমি লাভলির ইনকামের উপর আমি আজকে এত ভালো অবস্থানে আসছি। সো তুমি এটা কখনোই চিন্তা করো না যে আমি লাভলির সাথে বেইমানি করবো। আমার মা তখন আমারে বলতেছে, আমি তো তোরে বেইমানি কথা বলি নাই, আমি তোকে বেইমানি করতে বলি নাই, আমি শুধু তোরে বললাম যে তুই বিয়ে কর, শাকিলা জাহানরে বিয়ে কর। একটা লোকের 2টা বউ থাকতেই পারে, এবং তার যদি 2টা বউ থাকে তাহলে তো তার কোনো সমস্যা নাই। আল্লাহ তো বিয়েকে অধিক বিয়েকে জায়েজ করছে না। যেহেতু তোর ওই লাভলি ম্যাডামের তুই বিয়ে করছিস, সে ডিভোর্সি ছিল বা সে যেই ছিল তারা তুই বিয়ে করছিস, আল্লাহর কাছে তুই ভালো পাবে। এখন যদি তুই শাকিলা জাহানরে বিয়ে করিস, আমাদের জন্য কি তোর একটা বিয়ে করতে, আমরা তোর বিয়ে করার জন্য বলতেছি। তো যেহেতু বিদেশে থাকি ভাই, অলওয়েজই তো মনটা খারাপ থাকে, মনটা অনেক ছোট থাকে, মনটা অনেক দুর্বল থাকে, এবং এরকম করতে করতে অলওয়েজই হচ্ছে এগুলা শাকিলা জাহান, আমার আম্মু আমারে বলতো। এমন করে বলতে বলতে পরে শাকিলা জাহানে আমার একদিন ফোন দেয়, আমারে ফোন করে বলে যে আমি একটু আপনার সাথে কথা বলি, এটা সেটা। মা কিন্তু আমাকে তখন কসম দেয় যে আমার দুধের কসম দিয়ে তোরে বলতেছি, তুই কিন্তু ভুলেও শাকিলার কাছে বলবি না যে তুই যে বিয়ে করছস বা তোর দেয় একটা সন্তান আছে, এগুলো কিন্তু তুই শাকিলারে বলবি না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আমার কসম দেওয়ার দরকার নেই। পরে এমন করে আমি মাঝে মাঝে ওই শাকিলা জাহানের সাথে কথাবার্তা বলি। ভাই, এরকম করে 1-2 দিন কথাবার্তা বলতে, তোর বয়স তো আমার খুব বেশি হয় নাই, এখনও তো আমি ছোটো মানুষে বলতে গেলে, ওই মুহূর্তে কথাবার্তা বলতে বলতে আমি শাকিলা জাহানের প্রতিও অনেকটা দুর্বল হয়ে পড়ি। সত্যি কথা বলতে আমি ওনার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি, এবং ওর সাথে আমি তখন আস্তে আস্তে করে আমার বউয়ের চোখ ফাঁকি দিয়ে কথাবার্তা বলি। এমন করতে করতে আমি কীভাবে জানি, আল্লাহ জানে কীভাবে জানি, আমি শাকিলা জাহানকে আমার মনের ভিতর জায়গা দিয়ে ফেলি। ওই মুহূর্তে আমি আর লাভলি ম্যাডামের সাথে খুব বেশি একটা কথা বলি না, ওনার কলও রিসিভ করি না, এবং ওনার কাছ থেকে আমি একটু দূরত্বে থাকতেছি। এইরকম করতে করতে পরে আমার আম্মা একদিন আমারে বলতেছে যে তুই শাকিলের মোবাইলে বিয়ে কর, মোবাইল ফোনে তুই শাকিলের বিয়ে কর, এটা তুই করে ফেল। আমি তখন বললাম যে মা, এটা তুমি কেমন কথা বললা? আমি করতে পারি, এক শর্ত, তুমি কিন্তু আমার ওই লাভলিরেও তুমি আমার ঘরে আনতে হবে, যদি তুমি লাভলিরে আমার ঘরে আনতে পারো তাহলে আমি শাকিলের বিয়ে করার জন্য রাজি আছি। আমি আম্মার এইটা বলি। আম্মা তখন আমার বলে, আলহামদুলিল্লাহ, আমি তোর প্রস্তাবে রাজি হইলাম, আমি তোর প্রস্তাব সমর্থন করলাম, আমি তোর প্রস্তাবে রাজি হইলাম, ঠিক আছে, আমি এই তোর লাভলি ম্যাডামরা আমার ঘরে আনবো, তাহলে তুই বিয়ে কর। পরে আমি বিয়ে করছি, বিয়ে করার পরে আম্মা এবার আমারে বলতেছে, তাহলে তুই এবার গোপনে বাড়িতে আয়। আমি বললাম, আমি গোপনে বাড়িতে যাব কেন? আমি লাভলিকে বলেই বাড়িতে যাব, আমি ওরে বলেই যাই, আমি গোপনে কেন যাব? আমি কি বাড়িতে গেলে ওর সাথে দেখা করবো না? আমার আম্মা বলে, বাবারে, তুই আমার কথাটা একটু বুঝ, তুই একটু গোপনে আয়, তোর গোপনে আসতে বলছে, তুই গোপনে আয়। পরে আম্মা এইভাবে যখন আমাকে বোঝাচ্ছিল, দেন আমি তখন শাকিলাকে না জানিয়ে, আপনার লাভলিকে না জানিয়েই তখন আমি গোপনে বাংলাদেশে আসি।
এবং বাংলাদেশে আসার পরে আমাদের ঘরের মধ্যে আমার আম্মা তখন একরকম ছোটোখাটো একটা অনুষ্ঠান করে এই মানে শাকিলাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে নিয়ে সেই রাতে শাকিলের সাথে আমার বাসর ঘর হয় এবং আমি বাসরও সম্পূর্ণ করি, যেহেতু আম্মু আমাকে কথা দিয়েছে আম্মু লাভলিকে আমার ঘরে আনবে। কিন্তু আমার ওই শাকিলের কাছে আমার এগুলো বলা নিষেধ, লাভলির বিষয়টা বলা নিষেধ, আমি এখানে বলতে পারবো না। পরে আমি আমার আম্মারে বললাম যে ঠিক আছে আম্মা, আমি বলবো না, তুমি যদি নিজেই নিয়ে আসতে পারো বা তুমি যদি নিজেই সব কিছু ম্যানেজ করতে পারো তাহলে তো আমার আর আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন নাই। আমি আগ বাড়িয়ে কোনো কথা বলবো না, আর তুমি যেভাবে বলবো সেভাবেই হবে। আম্মু তখন আমার কথায় মানে পুরোই রাজি হলো যে ঠিক আছে সমস্যা নাই, আমি তোর লাভলি ম্যাডামকে বাসা আনার ব্যবস্থা করতেছি। এইভাবে কয়েকটা দিন থাকলাম। থাকার পরে দেখলাম যে দিক দিয়ে আমার ছুটিও শেষ হয়ে যাচ্ছে, আমি তো এখানে জব করি। পরে আম্মা আমারে বলে তুই যা, আমি আস্তে আস্তে লাভলিরে ঘরে আনার ব্যবস্থা করতেছি, তুই যা। আমি তখন 2 মাস দেশে ছিলাম এবং ওই 2 মাসও আমি ইমুতে এই আপনার লাভলির সাথে কথা বলতাম। ওরা কিন্তু আমি বলতাম যে আমি এই বাংলাদেশে আসি না, আমি বলতাম যে আমি ইতালিতেই আছি, ইতালিতে থেকে তোমার সাথে কথা বলতেছি, এটা বলতাম। এবং খুব বেশি কথা বলতাম না, হয়তো 3 দিনে 4 দিনে 1 মিনিট কি 2 মিনিট কথা বলতাম। ওকে আমি প্রচণ্ড রকমের ইগনোর করতাম, খুব বেশি কথা বলতাম না। আর ও না মানে কথা বলার প্রতি খুব একটা আগ্রহ ছিল না। ওর বয়স হয়েছে তখন তো প্রায় মানে 47-45-এর মতো বয়স হয়ে গেছে। আবার ওর একটা মেয়েও আছে, কিন্তু বয়স হলেও না ওনাকে বোঝা যাইতো না। মানে ওনার যে অনেক বয়স হয়েছে, তিনি যে অনেক বয়স্ক, এইটা আসলে ওনাকে দেখলে বোঝা যাইতো না। মানে সত্যি কথা মানে বোঝা যায় না ওনার বয়সটা। তো যাই হোক, যেটাই হোক, এবং এরপরে আমি তখন আমার মতো করে পড়ে আছি, আমার মতো করে ইতালিতে গিয়ে পড়ে আসছি। আমার আম্মু তো বলছে ওরে আনবে। পরে আমি আম্মুরে বারবার ফোন দিই, ও আম্মা লাভলিরা আনো না কেন, লাভলিরা আনো না কেন, তুমি যদি লাভলিরা না আনো তাহলে কিন্তু আমি শাকিলের বলে দিব যে লাভলির আমি বিয়ে করছি, আমার সন্তান আছে। এরকম করে আম্মুকে প্রেশার দিচ্ছি, আম্মুকে আমি জোর প্রয়োগ করতেছি। এই করতে করতে একদিন আম্মু আমারে বলে আমি লাভলিরে এভাবে আনবো না, আমি লাভলিরে অন্যভাবে আনবো। আমি তখন বললাম লাভলির অন্যভাবে আনবা মানে? আমি না তোমার কথা বুঝলাম না, অন্যভাবে কিভাবে আনবা? ওর তো আমি বিয়ে করছি, ও তো আমার বউ। আমার আম্মা বলে তারে আনতে হবে কেন, আমারে বলে। আমি বললাম আম্মা তার মনে যদি কষ্ট দিই তা আল্লাহ সহ্য করবে না, আল্লাহ এটা কোনোদিনও সহ্য করবে না। আমার এত গাড়ি বাড়ি টাকা পয়সা এই সব কিছুর অবদানে কিন্তু লাভলি, যদি লাভলি না থাকতো তাহলে আমার এত কিছু হতো না। আমার আম্মা বলে লাভলি না থাকলে আরও বড় কিছু হইতো, তুই বাংলাদেশে খুব ভালো অবস্থানে চাকরি বাকরি করতে পারতি, তুই অনেক মেধাবী একটা ছাত্র ছিলি, শেষের দিকে অনেক ভালো রেজাল্ট করছস, তোরে আমরা পড়াশোনা করে অনেক বড় বানাইতাম, কিন্তু লাভলির কারণে এটা হয়ে ওঠে নাই। আচ্ছা যাই হোক, যেটাই হোক, তুই যেহেতু লাভলির ক্ষতি করতে চাস না, আমরাও লাভলির ক্ষতি চাই না। লাভলিকে যেহেতু তুই ভালোবাসছিস, একটা লোকের 2টা বউ থাকতে তো নয়। আমি তো ভাবছিলাম যে শাকিলের বিয়ে করছিস, এরপরে কোনোভাবে লাভলিরে আমি ঘরে নিয়ে আসবো, কিন্তু শাকিলও তো এটা কোনোভাবেই মানবে না, শাকিলা কোনোভাবেই মানবে না। আবার ওই সময় শাকিলেও কিন্তু প্রেগনেন্ট, মানে ওর পেটেও বাবু আসছে। পরে আমারে বলে যে শাকিলা তো এটা কোনোভাবেই মানবে না, এবং শাকিলাকে এটা আমি কোনোভাবে মানাইতেও পারবো না, এবং এটা বললে শাকিলা নিজে নিজে গলায় দড়ি দিয়ে মারা যাবে, এরপরে আমরা সবাই মামলায় ফাঁসবো, এই বয়সে তোর আব্বা জেল খাটবে, এটা কি তুই চাস? আমি বললাম যে না, তাহলে তুমি কি করতে চাচ্ছ? মা আমাকে বলে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে, আমি এমন একটা কাজ করবো, কিন্তু তুই মানা করতে পারবি না। আমার আম্মু এরকমভাবে আমাকে প্যাঁচ দিয়ে ধরতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নাই, আমি মানা করব না, তুমি যেটা বলবো সেটাই শুনবো। আম্মা আমার বলে তাহলে তুই লাভলিরে তালাক দিয়ে দে, এমনি আমারে বলতেছে। আমি তখন বললাম মা এটা তুমি কীভাবে বলতে পারলা, আমি লাভলিকে তালাক দিয়ে দিব? মা বলে তুই লাভলিরে যদি তালাক দেস, আমি তোর ছোটো ভাই শরীফরে লাভলিরে বিয়ে করাবো। আমার আম্মা আমারে বলতেছে। আমি তখন বললাম আম্মা তুমি কি পাগল হইছো, তোমার কি মাথা ঠিক আছে, লাভলি কি এটা কোনো দিন মানবে? আমার আম্মা বলে যদি না মানে তাহলে ছেড়ে দে, যদি না মানে তাহলে ছেড়ে দে। আমি তখন বললাম মা এটা কীভাবে সম্ভব? মা আমার বলে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই মেয়ে উনি হচ্ছে একটা স্কুলের শিক্ষিকা, তার বয়স 40, সে তোর মতো একটা 15-16 বছরের ছেলের সাথে কেন প্রেম করে তার সাথে খারাপ সম্পর্কে জড়ালো, কেন তোর জীবনটা সে নষ্ট করলো? সে তোকে ইতালিতে নিয়ে গেছে, আল্লাহর হুকুম ছিল, ইতালির ভাগ্য, ইতালির ভাত তোর নসিবে ছিল বলে তুই ইতালিতে গেছিস, ওখানে তুই ভাত খাইছিস। এখানে তার কথার কোনো দাম নাই, তার কিছু নেই এখানে। আমি কোনো কথা বলতে চাই না, তুই এটা বল, নাইলে খুব সমস্যা হবে, আমি কি তো ফাঁসি দিব, আমি আত্মহত্যা করবো, আমি নিজের জীবন দিয়ে দেবো। মা এরকম করে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি যতভাবেই বলি যে মা এটা করা ঠিক হবে না, এবং লাভলি এটা কোনোভাবেই মেনেও নিবে না। আমি এটা যদি লাভলিকে বলি, লাভলি হিতে বিপরীত হয়ে যাবে। আম্মা আমাকে বলতেছে কেন মানবে না, অবশ্যই মানবে, তুই বুঝিয়ে বল। এবং একটা পর্যায়ে আম্মা আমার কাছ থেকে জোর করে লাভলির নাম্বারটা নিয়ে আছে, আমি দিতে চাই না, এবং জোর করে লাভলির নাম্বারটা নেয়, এবং লাভলির নাম্বারটা নিলে পরে আম্মা সম্ভবত লাভলিকে সব কিছু বলে দেয়। একদিন লাভলি আমাকে ফোন দিয়ে চিৎকার করে কান্না করে বলতেছে এগুলো কি বলছে ওনাকে, মানে কি হয়েছে? আমি বললাম দেখো লাভলি, আমার তো আসলে কোনো কিছু করার নাই, আমার আম্মা আমাকে এরকম করে ব্ল্যাকমেল করছে, এবং আম্মা আমাকে ব্ল্যাকমেল করে এমন করে আমাকে নিয়ে গেছে, আমি তো এগুলো করি নাই।
পরে আমারে বলতেছে, তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলা, আমার জীবনটা তুমি এভাবে নষ্ট করলা। আমি বললাম, দেখো তোমার জীবন তো আমি নষ্ট করি না, তোমার জীবন যদি কেউ নষ্ট করে তা সেটা নাসির মাস্টার নষ্ট করছে, নাসির মাস্টার তোমার জীবন নষ্ট করছে, আমি তোমার জীবন নষ্ট করি নাই। আমি তো শুভাকাঙ্ক্ষী হয়েই তোমার জীবনে এসেছিলাম এবং তোমার জীবনে থাকার জন্যই, তোমার সাথে বাকিটা জীবন থাকার জন্য আমি তোমাকে বিয়ে করছি। পরে আমাকে বলে, যদি আমার জীবনে থাকার জন্যই বিয়ে করবা তাহলে তুমি সেকেন্ড বিয়ে কেন করলা, তুমি দ্বিতীয় বিয়েটা কেন করলা? আমি বললাম, দেখো এই তৃতীয় বিয়েটা করার কোনো ইচ্ছা আমার ছিল না, এই বিয়েটা আমার মা আমাকে সম্পূর্ণভাবে জোর করে করাইছে, মা আমাকে সম্পূর্ণভাবে জোর করে বিয়েটা করাইছে, আমি বিয়েটা করতে চাই নাই, এখন মা আমাকে করাইছে, আমি কি করব? তুমি আমারে বলো, তুমি আমারে দোষ দেওয়ার কোনো লাভ আছে? আমাকে তুমি যাই বলো, যেটাই বলো, তুমি আমাকে দোষী বলো, অপরাধী বলো, গালাগালি করো, তুমি করতে পারো, কিন্তু দেখো এই বিয়েটা মা আমাকে করাইছে, আমি এটা করতে চাই নাই। পরে সে আমারে বলতেছে যে তুমি এটা ঠিক করো নাই, তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। এরকম করে পরে আমি তার সাথে কথা বলে না, সে আমার সাথে কথা বলে না, দীর্ঘ প্রায় 1 মাস কেটে যায়। এবং 1 মাস পরও আমাকে আবার একদিন ইমুতে কল দেয়, কল দিয়ে বলে, তোমার আম্মা তো আমাকে একটা প্রস্তাব দিছে, তুমি কি জানো? আমি বললাম, কী প্রস্তাব? পরে বলে, তোমার আম্মা বলতেছে তোমার ছোটো ভাইকে আমাকে বিয়ে করাবে, যে প্রতিবন্ধী। আমি বললাম, তা প্রতিবন্ধী তুমি করে বিয়ে করবা? ও বলে, করবো। মানে ডাইরেক্ট আমার বলতেছে করবো। আমি বললাম, মানে এটা কেমন কথা, ওরে কেন বিয়ে করবা? পরে বলে, করবো, তারপরেও তো মাঝে মাঝে তোমাকে একটু দেখতে পারবো, তারপরেও তো মাঝে মাঝে তোমার সাথে আমার একটু কথা হবে, কারণ আমার তো এরকম না হলে তো আমি তোমাদের পরিবারে থাকলে অন্তত তোমাকে একটা বারের জন্য হলেও মাঝে মাঝে দেখতে পারবো, তোমাকে যাতে মাঝে মাঝে একটা বারের জন্য দেখতে পারি, এজন্য হলেও আমি তোমার ছোটো ভাইয়ের বিয়ে করব। আমি তখন ওরে বলতেছি, লাভলি, তোমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, তুমি একজন স্কুল শিক্ষিকা, তোমার অনেক সম্মান ছিল, কিন্তু তোমার এই সম্মান আমি সব ধূলিসাৎ করে দিয়েছি, তোমার মান সম্মান আমি নষ্ট করেছি, তোমার অনেক ক্ষতি আমি করেছি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুমি আর এগুলো করো না, যা করার যেটা করার সেটা তো করেই ফেলছো, এবার না হয় এগুলো বন্ধ করো, এবার তুমি এগুলো বন্ধ করো, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও এবং তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুমি তোমার জীবনটা পরিচালিত করো, তুমি অন্য কোনো একটা দেখে শুনে ভালো একটা ছেলেকে বিয়ে করো, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তখন আমাকে বল, আমি কি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম? আমি তো টাকার কাছে বিক্রি হই নাই, টাকা তো আমার কম ছিল না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি টাকার কাছে বিক্রি হই নাই। আমি তখন বললাম, দেখো যা হবার তা হয়ে গেছে, এখন বারবার এই কথাগুলো টেনে তো কোনো লাভ নাই, তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। ও আমাকে বলে, না আমি শরীফকে বিয়ে করব। এবং এই কথা বলে ও তখন নিজেই আমাকে ডিভোর্স করে দেয় এবং আমাকে ডিভোর্স করে আমার মাকে ধরেও তখন আমার ছোটো ভাই শরীফকে বিয়ে করে। এবং শরীফকে বিয়ে করার পরে মানে আমার পরিবারে আমার আম্মা ডিরেক্টলি আমার মেয়েকে নিয়ে, শরীফকে নিয়ে, আমার মানে মেয়েকে নিয়ে, লাভলিকে নিয়ে আমার আম্মা তখন আমার পরিবারে ওঠে। তা আমার মেয়ে না আমাকে চিনে, আমার মেয়ে না আমাকে আব্বু ডাকবে। আমার মা বারবার আমার মেয়েরে শিখাই দেয় যে তোমরা কিন্তু তোমার জিসানকে তুমি আঙ্কেল ডাকবা, তুমি কিন্তু আব্বু ডাকবা না। এরপরে লাভলিও আমার মেয়েরে শিখায়, তুমি কিন্তু তোমার ওই অনেকে আঙ্কেল ডাকবা, তোমার আব্বু ডাকবা না, তোমার আব্বু হচ্ছে এইটা। তা আমার মেয়ে বলে না, মানে আব্বু ডাকবা না। আমার ভাই একটু অন্যরকম আর কি, মানে প্রতিবন্ধী বলতে কি একটু বুদ্ধি প্রতিবন্ধী, মানে বুঝে কম এবং মুখ দিয়ে সবসময় লালা পরে, একটু মানে অন্য টাইপের আর কি, এবং মাথায় চুল উঠে না ওর, ছোটোবেলা থেকে মাথায় চুল ওঠে না, একটু প্রতিবন্ধী। পরে আমার আম্মা তখন কী করলে, লাভলিকে এই শরীফকে বিয়ে করায় লাভলির বাড়িতে নিয়ে আসছে এবং আসার আগে লাভলি তখন আমাকে ডিভোর্স করে দিছে। এই বিষয়গুলো কিন্তু আমার বউ শাকিলা জাহান কোনো কিছুই জানে না। এই বিষয়গুলো শাকিলা কোনো কিছুই জানে না, এর আদি অন্ত শাকিলা কোনো কিছুই জানে না। এবং আমি তখন খুব ভয়ের মধ্যে আছি। আমি আমার মারে বলি, মা তুমি যে এই কাজগুলো করতেছো, শাকিলা যদি কোনো দিন জেনে যায় তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, তুমি এই কাজগুলো করো না। আমার আম্মা বলে, শাকিলা কোনোদিনও জানবে না, সে তার সন্তান নিয়ে ভালো আছে, সে তার সন্তান নিয়ে সুখে আছে, সে তোর সাথে ভালো আছে, এগুলো সে কখনোই জানবে না, আর তুইও এগুলো কখনোই তারা জানাইস না। আমি বললাম, আমি না হয় জানাইলাম না, কিন্তু কোনো না কোনোভাবে যদি সে জেনে যায়। আমার আম্মা বলে, কোনো না কোনোভাবেই সে জানবে না, তুই এটা নিয়ে টেনশন করিস না। এইভাবে মা তখন আমাকে বোঝাচ্ছে। এবং আমার ভাইয়ের সাথে লাভলির বিয়ে হয়ে যাওয়ার প্রায় আপনার 4 বছর পরে, 3 থেকে 4 বছর পর আমি তখন বাড়িতে আসবো। আমি আমার বউ লাভলিরে বলতেছি, মানে আপনার শাকিলারে বলতেছি যে তুমি চট্টগ্রাম শহরে চলে আসো, আমি ওখানে একটা বাসা ভাড়া করব, আমি 3 মাস তোমার সাথে ওখানে থেকে আসবো। আমার আম্মা বলে, খবরদার তুই বাড়িতে আসবি। আমি বললাম, দেখো মা, আমি আসলে বাড়িতে যাব না, মানে আমার বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না এই অবস্থার মধ্যে। তারপর আম্মু আমাকে বাড়িতে নিয়ে গেছে জোরপূর্বক। বাড়িতে আমি যেদিন গেছি, মানে আমি তো ওই দিন লাভলির মুখের দিকে তাকাইতে পারি না, মানে আমি ওর দিকে তাকাই না, আমি অন্য দিকে তাকাই আছি। আমার মেয়েটা কিন্তু আর আমাকে বাবা ডাকে না, ওরে যেমনি শিখিয়ে দিছে এমনি ও আমাকে আঙ্কেল ডাকে। এরপরে বাড়িতে আসার পর আমি যে রাতে আমার বউর সাথে ছিলাম, এবং পরের দিন মানে লাভলি আমার দিকে জানি কেমনভাবে তাকাইতে আছে,
একটু অন্যভাবে আমার দিকে তাকায়, মানে অন্যভাবে বলতে মানে অন্যভাবে আমার দিকে তাকায় আছে। আমি কোনো কিছু বলি না, আমি মানে নিজের মতো করে এভাবে 3 দিন পর্যন্ত ছিলাম। কিন্তু আমি বুঝতেছি যে লাভলির ভিতরে ফেটে যেতেছে। 3 থেকে 4 দিনের মাথায় একদিন রাত 10টার দিকে লাভলি বিষ খায়। রাত 10টার দিকে লাভলি বিষ খায় এবং লাভলি বিষ খায় যখন চিৎকার করতেছে, আমার ছোটো ভাই শরীফে তখন চিৎকার করে এবং করার পর আম্মা তখন দৌড়ে ওর ঘর থেকে বের করে এবং ঘর থেকে বের করার পরে আমি তখন সাথে সাথে গাড়ি নিয়ে আসি, ওর হসপিটালে নিয়ে আসে এবং যথাসময়ে হসপিটালে নিয়ে যাওয়াতে ওর বিষটা মানে বের করতে পারি। ও যে বাঁচবে এটা বলে নাই ডাক্তার, ও ডাক্তার বলছে আর একটু যদি লেট হতো তাহলে ওকে বাঁচানো সম্ভব ছিল না, আর একটু লেট হলে হয়তো মারা যেত। পরে বিষ বের করি এবং বিষ বের করার পরে ও তখন আমি বারবার মানে আমার আম্মাকে বলতেছি, আম্মা তুমি এটা কী করলা, আম্মা তুমি কী করলা, মা তুমি কী কারণে করলা। এবং ওর যখন বিষ বের করা হয় ও তখন আর আমাদের পরিবারে যাবে না। ও বলতেছে আমি আমাদের পরিবারে যাবে না, আমাদের পরিবারে থাকবে না, ও চট্টগ্রাম শহরে থাকবে, আমার মেয়েকে নিয়ে ও চট্টগ্রাম শহরে থাকবে। পরে আমি যতভাবেই বলি যে মানে আমি ও নেগেটিভ মানে আপনার মানে অন্যভাবে ওরে বলতাম যে চলে আসার জন্য, আমার ভাইয়ের সাথে থাকার জন্য, কিন্তু আমার পরিবারে আসবে না। একটা পর্যায়ে এরকম ঘটনাগুলোর মাঝে আমি তখন কী করলাম, আমি আর এখানে থাকবো না, আমার নিজেরও আর ভালো লাগতেছে না যে লাভলির এরকম মানে ও আত্মহত্যা করতে চাইছে এবং আমি চোখের সামনে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমি এগুলো আর মানতে পারতেছি না, মানে নিজের মনকে আর আমি বুঝাইতে পারতেছি না। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চলে যাব। আমার আম্মা বলতে আরও কয়েকটা মাস থাইকা যায়, আমি বলি না মা, এই দোজকের মাঝে আমি আর থাকতে পারবো না। আমি একটা সময় ঠিক আবারও চলে গেলাম ইতালিতে এবং এবার আমি যখন ইতালিতে গেলাম আমি আর লাভলির সাথে কোনো কথা বলি না এবং লাভলিও আর আমার ভাইয়ের ওইখানে আসে না, মানে আমার ওই ছোটো ভাইয়ের বাড়িতে আর আসে না। সে ওইখানে গিয়ে আমার ছোটো ভাইকে ডিভোর্স করে দিছে, মানে শরীফকে ডিভোর্স করে দিছে। তো শরীফ আসলে মানে প্রতিবন্ধী বলতে একদম টোটালি একটা প্রতিবন্ধী হয়ে গেছে। আগে তো যাই ছিল, কিন্তু লাভলি যখন ওকে ছেড়ে দিয়ে চলে যায়, ডিভোর্স করে দেয়, এরপরে ও আরও খারাপ হয়ে যায়, মানে আরও বেশি খারাপ হয়ে যায়। তো আমার বউ শাকিলা তখন ওর মতো করে আসে আমার আম্মুর সাথে। শাকিলা কিন্তু এই বিষয়গুলো তখনও জানতো না এবং তখনও জানতো না, আমি জানি না যে এখনও শাকিলা বিষয়গুলো জানে কি না, আমি কিন্তু এটা এখনও শিওর না। এবং শাকিলা আমাকে বারবার বলছিল যে কেন লাভলি বিষ খেলো, লাভলি ম্যাডাম কেন বিষ খেলো, আমাকে বারবার প্রশ্ন করতো যে তোমার আম্মা কেন এরকম একটা মেয়ে এরকম একটা বুড়ো মহিলাকে তোমার ভাইকে বিয়ে করাইলো। আমি বললাম আমার ভাই তো আসলে অন্য কোথাও বিয়ে করতে পারবে না, এখন ওকে অন্য কোথাও মেয়ে বিয়ে দিবেও না ওর কাছে, এই জন্য হয়তো বিয়ে করে আনছে, অন্যরা মেয়ে বিয়ে দেবে না কারণ ও যেহেতু এরকমভাবে প্রতিবন্ধী। এটা বলে আমি শাকিলাকে মোটামুটি ম্যানেজ করেছি। এবং ইদানিং ধরে মানে ইদানিং বলতে আমি শাকিলাকে আপনার লাভলি ওইখানে চট্টগ্রাম শহরে চলে যাওয়ার পরেই এরপর আমি লাভলির যে আশেপাশের লোকজন আছে না, ওনাদের সাথে কথাবার্তা বলতাম, যেহেতু আমার মেয়েটা ওইখানে আছে, মেয়ে তো আমার উরু থেকে মেয়ে আসছে দুনিয়াতে, মেয়েটা তো আমার। এবার আমি তখন আমার মেয়ের খোঁজখবর নেওয়ার জন্য যখন আশেপাশে কথাবার্তা বলি, আমি তখন জানতে পারি লাভলি খারাপ হয়ে গেছে। মানে খারাপ হয়ে গেছে বলতে লাভলি প্রতি রাতে বারে যায় এবং টোটালি হচ্ছে আপনার খারাপ কাজ করে, যেটা মানে শারীরিক সম্পর্ক করে বিভিন্ন ছেলেদের সাথে টাকার বিনিময় এমনি অমনি, এই জিনিসগুলো আমি জানতে পারি। এবং জানতে পারার পরে আমি একজনের ফোন করি, লাভলিকে ফোন করি এবং ফোন করে আমি বলি যে লাভলি তুমি যেটা করতেছো এটা তুমি ভালো করতেছো না, তুমি ফিরে আসো এবং ওই পথ থেকে ফিরে আসো, এটা কোনো ভালো পথ না। এবং সে আমাকে ওই দিন এত পরিমাণের খারাপ ব্যবহার আমার সাথে করে, এত পরিমাণের গালাগালি আমাকে করে, যেটা আমি আপনাকে বুঝাতে পারবো না। এবং ও তখন আমাকে বলে তুই আমার সাথে এটা কী দেখছিস, আমি এখন ভিডিও কলে করব। এবং তখন সে ডিরেক্টলি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন প্রবাসীদেরকে বলতো যে ওই ধরনের কাজ করবে ভিডিও কলের মাধ্যমে, যেন তারা পেমেন্ট করা হয়, সে বিকাশ নাম্বার দিয়ে দেয় এবং এগুলো করে। মানে আমার এবং এখন বর্তমানে তার অবস্থা এরকম যে সে চট্টগ্রামের খুব নাম করা একজন খারাপ মানুষ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এগুলো করতেছে। এবং সে যেগুলো করে শুধু সেই করে না, আমার মেয়েকেও সেই পথের প্রতীক সে বানাচ্ছে। তো আমি তো সে আমার জীবনে নাই বা সে চলে গেছে, আমি শাকিলাকে নিয়ে ভালো আছি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে শাকিলার ঘরে, এই নিয়ে আমি সুখী আছি। কিন্তু আমার লাভলির মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমার মেয়েটার নাম হচ্ছে লাকি, মানে লাকির জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে আমার লাকির তো কোনো অপরাধ নাই এবং লাকিকে এই পথে তার মা নিয়ে যাচ্ছে এবং সেই পথে তাকে ঘোরাচ্ছে। এবং ছেলেদের প্রতি লাভলির এত ঘৃণা, তার মেয়েটাকেও মানে আমার মেয়েটাকেও একইভাবে ছেলেদের প্রতি ঘৃণা দিয়ে দিয়ে আমার মেয়েটাকে সে বড় করতেছে। আমি তাকে যতভাবেই বললাম, যতভাবেই বুঝাইলাম এবং তাকে শেষ পর্যন্ত আমি আপনাদের রেডিওর জগতের একজন মানুষের সাথে আমি কথা বলি, ওনার নামটা নাই বলি, তিনি আমাকে সাজেস্ট করে একটা কাজ করেন, আপনার ওয়াইফকে আপনি ইতালিতে নিয়ে যান, মানে লাভলিকে ইতালিতে নিয়ে যান।
আমি ওকে ইতালিতে নেওয়ারও অনেক অফার করি যে তুমি ইতালিতে চলে আসো, আমি তোমাকে এখানে নিয়ে আসবো। ও আসতেও রাজি নাই। আমি বলছি ইতালিতে আসলে আমি তোমাকে পুনরায় আবারও বিয়ে করে রাখবো, ও তাও আসতে রাজি নেই। এবং আমি ওরে বললাম যে তোমার টাকা পয়সা লাগলে আমি তোমাকে টাকা পয়সা দিব, ও টাকা পয়সাও নিতে রাজি নেই। মানে আমাকে শুধু বলে তুই আমাকে বেশি ফোন দিস না, তুই যদি আমাকে অনেক বেশি ফোন করিস নাহলে আমি তোর সুখের ঘরে আগুন লাগাই দিব। আমি তোর শাকিলা জাহান রে, তোর ওই শাকিলা জাহান রে আমি সব কিছু বলে দিব, তুই আমার সাথে কী কী করছিস, তুই যে আমার সাথে চিটারি করছিস আমি তো এগুলো বলে দিব, তাই তুই ভালো হয়ে যা, আমার এগুলো বলতো। এবং এখন আমি ভাই মানে নিচের বিবেক থেকে বেরোইতে পারতেছি না। আমি একটা রাত ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না, কাজ করতে পারি না, সারাক্ষণ শুধু মনের ভিতরে একটাই কষ্ট আমি কি করলাম। এবং কিছুদিন আগে আমি আমার বউ শাকিলা এবং আমার সন্তানদেরকে আমি ইতালিতে নিয়ে আসছি এবং তাদেরকে নিয়ে আমি ইতালিতে আছি। এবং মাকে আমি শুধু ফোন করে গালাগালি করি, তোমার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার কারণে আজ আমার জীবনটা অধপতনে চলে গেল, শুধু তোমার কারণে। আমি কেন তোমার কথা বিশ্বাস করলাম, আমি কেন তোমার কথা শুনলাম, আজ তোমার কথা শুনে আমার এই পার ওই পার দুই পারে মা ধ্বংস হয়ে গেল। এগুলো আমি আমার মাকে বলি, কিন্তু মাকে গালাগালি করে তার কোনো লাভ নাই। মা আবার কী করবে বা মা বা কী করতে পারবে। আর এই দিক দিয়ে আমি শাকিলের সাথে কথাবার্তা বলি, ওর নিয়ে আমি ভালো আছি। কিন্তু লাভলির ভিডিও এখন ভাই মানে বর্তমানে যে লাভলির ভিডিও এখন বর্তমানে মানে খারাপ ওয়েবসাইটগুলোতে অ্যাভেলেবেল। ও এখন মানে ওপেনলি এই কাজগুলো করতেছে। 10 মিনিট 5 মিনিট ইচ্ছে করে ভিডিও বানায় এবং ভিডিও বানায় ওই খারাপ ওয়েবসাইটগুলোতেও ভিডিওগুলো আপলোড করে এবং বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও তৈরি করে আপলোড করে ওখান থেকে সে টাকা কামায়। খারাপের যত শীর্ষে পৌঁছানো দরকার ও ঠিক ততটাই পৌঁছাইতে আছে। আর তার এই খারাপ দিকগুলো দেখে আমার নিজের ভিতরে আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না, যার জন্য আপনার ধারস্থ হলাম। আমি আপনার কাছে আমার কথাগুলো বললাম, জানি না কী করব। আমার মনে হয় আমি নিজে আত্মহত্যা করব। যদি পারেন আমাকে একটা বুদ্ধি পরামর্শ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, উনি বুদ্ধি পরামর্শ চেয়েছে আমার কাছে। আমি কি বুদ্ধি পরামর্শ দেবো আমি নিজেই চিন্তা করতেছি। দেখেন, লাভলি শুরু থেকেই কিন্তু তার জীবনটা অধপতনে। একটা মেয়ের যখন বিয়ে হয় এবং হাজব্যান্ডের সাথে যখন কোনোভাবেই ধরেন একটু ঝগড়াঝাটি হয় বা কোনো একটা প্রবলেম হয়, এখানে তৃতীয় পক্ষ এমনভাবে এন্ট্রি নেয় ফেরেস্তা রূপে তৃতীয় পক্ষ এন্ট্রি নেয় এবং ওই তৃতীয় পক্ষ এন্ট্রি নিয়ে এই সংসারটাকে ভেঙে দেয়। যেমনটা করেছিল নাসির মাস্টার। লাভলির সাথে তার হাজব্যান্ডের ঝামেলা হতো, সেটা নাসির মাস্টারকে বলতো এবং নাসির মাস্টার ওই লাভলির প্রতি আকৃষ্ট হয়ে এমনভাবে তার ফ্যামিলিতে এন্ট্রি নেয় যে ওই ফ্যামিলিটা পুরো ভেঙে দিয়ে লাভলিকে ইউজ করে নাসির মাস্টার কিন্তু লাভলিকে ছেড়ে দেয়। এই জন্য আমি বিবাহিত বন্ধুদেরকে বলি, ভাইরে আপনার স্বামী ছাড়া আপনার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। একমাত্র স্বামী ছাড়া আপন বলতে কেউ নাই। এই খালাতো পাড়াতো মামাতো এই যেগুলো আপনারা বলে যে এই করব সেই করব, আর স্বামী ছেড়ে দাও, বা এই স্বামী নামের ছায়াটা যখন মাথা থেকে সরে যাবে আপনি তখন বুঝবেন যে আপনার কথাটা অবহেলিত। আজ বাবা বলেন মা বলেন আপনাকে এত মূল্যায়ন করতেছে, এত কথা বলতেছে শুধুমাত্র আপনার স্বামীর জন্য। সেই স্বামীটা আপনাকে ছেড়ে দেখ, আপনি মায়ের বাড়িতে যান, 2 দিন পরে আপনার বাবাই আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এটাই বাস্তব। একটা নারীর শেষ ঠিকানা তার স্বামী। কিন্তু কেন মেয়েরা এটা বুঝে না? কেন মেয়েরা তার স্বামীকে অপমান করে, অবজ্ঞা করে এবং স্বামীকে ছেড়ে অন্য মানুষদেরকে বিশ্বাস করে অন্য কারো জীবনে জড়ায়? আমার মাথায় এটা আসে না। যে বোনেরা এইসব করেন তারা আজ অন্তত জিসান আর লাভলির জীবনের গল্প শুনে সতর্ক হন। একজন স্কুল শিক্ষিকা, আপনি বুঝেন একটা হাই স্কুলের শিক্ষিকা কত সম্মান, কত মর্যাদা, অথচ আস্তার কোথায় সে গিয়ে পৌঁছাইল? শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে পরকীয়া। হাত জোর করে বলি অন্তত পরকীয়া থেকে ফিরে আসেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।